বিয়ের পর হাজারো লজ্জা নিয়ে মেয়েরা বাসর ঘরে বসে থাকে, আর আমি বসেছিলাম আতঙ্কের সাথে। কখন বর নামক লোকটা আসবে আর তার রাগী চেহারায় আমাকে ভস্ম করে দেবে। আমাকে যেদিন দেখতে এসেছিল সেদিনই এক দেখায় আমাকে পছন্দ করে ফেলেন আমার শাশুড়ি। আমার স্বামী রায়ান আহমেদ ওনার মায়ের কথার উপর টু শব্দও করেনি, কেবল বিয়েতে সম্মতি জানিয়ে ৩ কবুলে আমাকে তার অর্ধাঙ্গিনী বানিয়ে ফেলেছিল। সেদিনই আমাকে ঘরে তুলে আনেননি আমার শাশুড়ি। এর ১ সপ্তাহ পরে সব আনুষ্ঠানিকতার সহিত আমাকে তুলে আনেন। রায়ানকে বাবার খুব পছন্দ। তার অমায়িক ব্যবহারে বাবা বরাবরই মুগ্ধ, কিন্তু আমি তার দিকে তাকাতে পারি না। মনে হয় তার চোখ দিয়ে সে তীর নিক্ষেপ করে। রায়ানের পুরো পরিবার রায়ানের এক কথায় চলে। রায়ান কেবল তার মায়ের কথা শোনে। রায়ান যখন আমাকে তার গম্ভীর কণ্ঠে ডাকে, রদু শোনো, ঠিক তখন অজানা ভয়ে আমার বুক ধক করে ওঠে। কোনো এক বিশেষ কারণে সে আমাকে রদু ডাকে। তার গম্ভীর মুখে একদিন আমায় বলেছিল, রদু ডাকার পেছনে বিশেষ কারণ আছে, তা নাকি সময় হলে বলবে। তার সময় আমাদের বিয়ার ১ মাসেও হয়নি। যাজ্ঞে, তার একটা দিক বিশেষ লক্ষণীয়, সে বড়দের সম্মান দিতে জানে, আর তার এই সম্মানের জোরেই বাবা এক দেখায় মেয়েকে তার হাতে তুলে দিতে দুবার ভাবেনি। আমাদের বিয়ের পর রায়ান একদিন আমাকে ফোন দিয়েছিল। শালা মুখে হলুদ মেখে যখন আমি খিলখিলিয়ে হাসছিলাম, ঠিক তখনই রায়ান আমার ছোট বোন লুতুসিকে ভিডিও কল দিয়েছিল। আমি লজ্জায় মাথা নুইয়ে ফেলেছিলাম। এভাবে হলুদ ভূত সেজে ওনাকে ভয় দেখানোর কোনো ইচ্ছে ছিল না আমার। আমি তাকাতে না পারলেও তিনি ড্যাব ড্যাব করে ঠিকই তাকিয়েছিলেন। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না এভাবে তাকিয়ে কি তিনি আমাকে ভয় দেখাচ্ছেন। বাবা মাকে ছেড়ে আসতে সব মেয়েদেরই খারাপ লাগে। যে পরিবারে ছোট থেকে বেড়ে ওঠা, সেই পরিবার আপন মানুষ ছেড়ে আসতে কষ্ট হওয়ারই কথা। যার ফলশ্রুতিকে কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম। আমাকে অবাক করে দিয়ে আমাকে ফেলেই রায়ান গাড়িতে গিয়ে বসে গিয়েছিল। সেদিন মনে মনে ভেবেছিলাম যে আমার কান্না দেখে এত বিরক্ত, সে সারা জীবন আমার সাথে সংসার করবে কি করে। আচ্ছা, সে আমায় পছন্দ করে তো? তাদের বাড়িতে প্রথম কদম দেওয়ার সাথে সাথে কোথা থেকে একটা বাচ্চা মেয়ের দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরেছিল, সাথে তার চিকন কণ্ঠে ডেকেছিল মামুনি বলে। মিষ্টি মেয়েটাকে দেখে অটোমেটিক ঠোঁটের কোণে হাসি চলে এসেছিল। ভেবেছিলাম তাদের আত্মীয় হবে। আমার শাশুড়ি মা চোখের ইশারায় খালাকে বলেন মেয়েটিকে নিয়ে যেতে। কি অন্যায় করেছিল বাচ্চাটি, কেবল আমার কাছেই তো একটু এসেছিল। কিন্তু না, তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। নেহাত নতুন বউ, আমি তাই চুপ করেছিলাম। তবে বাচ্চাটির দিকে তাকিয়ে অদ্ভুত এক টান অনুভব করেছিলাম। বাসর ঘরে যখন জনাবের অপেক্ষায় উড়নায় নিজের আঙুল পেঁচাতে ব্যস্ত, তখনও সেই চিকন মিষ্টি কণ্ঠটা এসেছিল। দরজা ফাঁক করে উকি দিয়ে আমাকে চুপি চুপি দেখে, তারপর পা টিপে টিপে আমার কাছে এসে কানে কানে বলেছিল, এই মামুনি, আমি তোমার কাছে থাকি। বাচ্চা মেয়েটার বলার ধরন দেখেই আমার ঠোঁটের কোণায় হাসি চলে এসেছিল। এত কিউট কেন বাচ্চাটা! মেয়েটা আমার গলা জড়িয়ে ধরে আমার গালের সাথে গাল লাগাতে যখন ব্যস্ত, ঠিক তখনই খট করে দরজা খুলে রুমে প্রবেশ করে রায়ান। অবাক করা বিষয়, মেয়েটি রায়ানকে দেখে একটুও বিচলিত হয়নি। উল্টো আমার কোল থেকে নেমে ঝাঁপিয়ে পড়েছিল রায়ানের বুকে। রায়ান পরম আদরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। কপালে চুমু খেয়ে আদর আহ্লাদ মিশিয়ে বলেছিল, আমার মাটা কি করে। বাচ্চাটি খুশিতে গদগদ হয়ে বলেছিল, মামুনির কাছে এসেছি, পাপাই। পাপাই? পাপা মানে তো বাবা। অদ্ভুত মেয়েটা, রায়ানকে পাপা ডাকছে কেন, আবার আমাকে মামুনিও ডাকছে। ব্যাপারটা নিয়ে মাথায় তেমন প্রেশার দিলাম না। যা ভাবছি তা নয় নিশ্চয়ই, কত কারণেই পাপা ডাকতে পারে। মাথা নিচু করে বসেছিলাম আমি। আমাকে যখন রায়ান বলল, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, আশ্চর্য, ঠিক তখনই তার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল। গম্ভীর হয়ে কথাটা বলল। মুখ ভেঙচি কেটে চলে গিয়েছিলাম। আমার সাথে একটু হেসে হেসে কথা বললে কি তার মুখ খসে পড়বে? সে রাতে বাচ্চাটি বায়না ধরে আমাদের সাথে ঘুমাবে। রায়ান মেনে নেয়। বাচ্চা মেয়েটার আবদার মেনে তাকে ফিরে যেতে হয়েছিল। দুপাশে দুজন, আর মধ্যে বাচ্চাটি শুয়েছিল। সারাদিনের ক্লান্তিতে চোখে যখন ঘুম নেমে এসেছিল, তখন নিজের অজান্তেই বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। সকালের আলো ফুটতেই এক সুন্দর দৃশ্য চোখে পড়েছিল। বাচ্চাটি আমার বুকে পরম আরামে ঘুমিয়ে, আর রায়ান আমাকে জড়িয়ে। মনে মনে বাচ্চাটিকে হাজারো ধন্যবাদ দিয়ে মাথায় চুমু খেলাম। এই বাচ্চাটিই আমার সমস্ত অস্বস্তি
দূর করে দিল। আমার নড়াচড়ায় রায়ানের ঘুম ভেঙে গেল। সে একবার আমার আর বাচ্চাটির দিকে তাকিয়ে পাশ ফিরে আবার শুয়ে গেল। আলতো করে বাচ্চাটাকে বেডে রেখে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি শাশুড়িমা মানে আম্মা চা বসিয়েছেন। আমি গিয়ে হাতে হাতে কাজ এগিয়ে দিতে লাগলাম। আম্মা আমাকে হুকুমের সহিত বললেন, দেখো বৌমা, তুতুলকে এত আহ্লাদ দিও না, দেখবে তোমার আঁচল ছড়বে না। তুতুলকে? বেশ কৌতূহলের সহিত প্রশ্ন করলে মা বললেন যে বাচ্চাটা কাল রাতে আমার ঘরে থেকেছে। দুবার ঠোঁট নাড়িয়ে নামটা উচ্চারণ করলাম। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নামটাও মেয়েটার মতো মিষ্টি। মা আমার হাতে 1 কাপ গ্রিন টি দিয়ে বললেন রায়ানকে দেওয়ার জন্য। রুমে প্রবেশ করেই দেখি রায়ান কোটটাই লাগিয়ে রেডি। এত সকাল যাচ্ছেটা কই জিজ্ঞেস করতে গিয়েও করলাম না, পাছে না বকা খাই এই ভেবে। তুতুই ঘুম থেকে উঠেই রায়ানের গলা জড়িয়ে থাকল। রায়ান কোনোভাবেই যখন ছাড়াতে পারছিল না, আমি হাত বাড়াতেই এক লাফে আমার কোলে চলে আসলো। আলতো করে তার গালে চুমু খেয়ে সাহস নিয়ে রায়ানকে প্রশ্ন করলাম, ভারী মিষ্টি মেয়ে, কে হয় সে? রায়ান আমার থেকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আমার মেয়ে বলেই বেরিয়ে গেল। উফ, এই রাগী চেহারা যেন জ্বলন্ত এক অগ্নিকুণ্ড। তার কথাটা আমার বিশ্বাস হলো না। অবশ্যই বাবা জেনে শুনে আমাকে কোনো বিবাহিত ছেলের সাথে বিয়ে দিবে না, এইটুক বিশ্বাস ছিল। সারা দিন তুতুলকে নিয়ে সময় কাটল। সেদিন রাতে রায়ান ফিরে আম্মার রুমে গিয়ে বলে দিল সে কোনো রকমের বৌভাতের অনুষ্ঠান করতে রাজি নয়। আম্মা তাকে মানাভাবে বোঝালেও সে রাজি হয়নি। তার এক কথা, সে এসব ঝামেলা আর সহ্য করবে না। আম্মার কথায় বিয়ে করেছে, এইটুকুতেই যেন আম্মা সন্তুষ্ট থাকেন। কথাটা শুনে টুক করে আমার চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে পড়েছিল, কিন্তু সবার নজরের আড়ালে। আম্মা তুতুলকে যাই বলে না কেন তুতুল শোনে না। সে তার ইচ্ছে মতো সারাবরই দৌড়ে বেড়ায়, আর তার সাথে আমিও দৌড়ি। আম্মাকে সাহস নিয়ে সেদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা আম্মা, তুতুল কি তুতুল সম্পর্কে আপনাদের কি হয়? আমার প্রশ্নে আম্মার মুখ মলিন হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার বড় ছেলের মেয়ে, আমার নাতনি। অবাক হয়ে তাকালাম। বড় ছেলে মানে? বড় ছেলে কে? রায়ানের বড় ভাইও আছে? বড় ছেলে মানে? বড় ছেলে কে? রায়ানের বড় ভাইও আছে? আম্মাকে জিজ্ঞাসা করেই ফেললাম, আম্মা, বড় ছেলে মানে আপনার আরেকজন ছেলে আছে? আম্মা এবারেও দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ মা, আমার বড় ছেলে সায়ান। কথাটা বলে শাড়ির আঁচলে চোখ মুখ মুছলেন। এতটুকু কথা বলেই যেন উনি হাঁপিয়ে উঠেছেন, তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না। ধীরে ধীরে জানা যাবে। কিন্তু বিয়ের সময় পরিবারের পরিচয় দিতে গিয়ে কেবল রায়ানের কথাই কেন বলেছিলেন, আমি ঠিক হিসেবটা মিলাতে পারছিলাম না। উনার যদি বড় ছেলে থাকেই, তবে এখানে লুকানোর কি আছে? রায়ান অফিসে যায় আসে, সে ফিরে আসলে শার্ট প্যান্ট ধুয়ে দেওয়া অথবা শুকাতে দেওয়া, যাওয়ার সময় শার্ট কোট টাই এগিয়ে দেওয়া, এই ছোট ছোট কাজগুলা করতে আমার ভীষণ ভালো লাগে। তবে নিজে সশরীরে গিয়ে রায়ানকে কিছু দিতে পারি না। তার সামনে গেলেই তার গম্ভীর আর রাগী চাহনি আমাকে শত শত আঘাত করে। তাই আড়ালেই তার ছোট ছোট কাজগুলি করে মনের তৃপ্তি অর্জন করি। এই 1 মাসে না রায়ানের বড় ভাই সম্পর্কে কিছু জানতে পেরেছি, আর না এ বিষয়ে এ বাড়িতে কোনো কথা হয়। সব যেন থমথমে হয়ে থাকে। আমি আর তুতুলি কেবল সারা বাড়িতে দৌড়ে বেড়াই। আমার আর তুতুলের সম্পর্কটা এখন ঠিক মা আর মেয়ের মতো হয়ে গেছে। আমি বুঝতে পারি তুতুলের সাথে আমার আচার ব্যবহার সবটাই সে লক্ষ্য করে, মানে আমার একমাত্র বর রায়ান সাহেব। তুতুল যখন রায়ান ফিরে আসলেই তার সাথে গল্পের পসরা সাজায়। আমি আড়াল থেকে দেখি ওই গম্ভীর হৃদয়হীন লোকটা প্রশান্তিক হাসি হাসে, যেন সে নিশ্চিন্ত। গত শুক্রবারে বেশ কিছু মানুষদের নিমন্ত্রণ করানো হয়। আমি আম্মাকে বারবার জিজ্ঞাসা করি উপলক্ষটা কি, কিন্তু আম্মা বারবারই বলেন এমনি। কিন্তু না, তাদের ব্যবহার আমাকে অবাক করে। বাড়ির সামনে সারা উঠোন জুড়ে ছোট ছোট বাচ্চারা খায়, মূলত এতিম বাচ্চারা। রায়ান তুতুলকে কোলে নিয়ে হেঁটে হেঁটে তদারকি করে। সেদিন তুতুলের খুশি দেখে কে? আমার খালা শাশুড়ি দরজায় দাঁড়িয়ে বলতে থাকেন, পরের ছেলে মেয়ে নিয়ে এত যে কিসের আদিক্ষেতা। কথাটা স্পষ্ট আমার কানে আসে। আমি তৎক্ষণাৎ ফিরে তাকাই, চমকাই। মহিলা আমাকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে উঠে। আমতা আমতা করে বলেন, আরে বৌমা যে, ভালো আছো মা? এসেই কাজে লেগে পড়েছি, তোমার খোঁজটাও নিতে পারলাম না। আমি হাসলাম, বললাম, হ্যাঁ খালা, ভালো আছি। আপনি ভালো আছেন? কৌশল বিনয়াদি শেষে খালা চলে যান, যেন যেতে পেরেই তিনি বেঁচে গেছেন। মূলত সেদিনের আয়োজনের কিছুতেই আম্মা আমাকে ছুতে দেয়নি। সামান্য খেজুরের থালাটা এগিয়ে দিয়েছিলাম বলেও রাগারাগি করেছেন।
শুধু আমি না, উনি নিজেও উনার রুম থেকে বের হননি। কেন তা কেবল উনিই ভালো জানেন। আমি খেয়াল করেছি তুতুলকেও উনি পছন্দ করেন না। এর কারণগুলো আমি খুঁজে বের করতে পারছি না। তবে মনে মনে এঁটে রেখেছি প্রশ্নগুলো রায়ানকেই করব। কিন্তু সেই সুযোগটাই হচ্ছে না। আমাদের সম্পর্কটা কিছুতেই এগোচ্ছে না। ঠিক তাও না, আমার মনে হয় রায়ান এগুতে দিচ্ছে না। কোনো এক বাধা আমাদের সম্পর্কে ঠাঁই দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি কি এই বাধা সরাতে আদৌ সক্ষম হব? প্রতিদিন আমার আর রায়ানের মাঝে বর্ডার হয়ে তুতুল ঘুমায়। শাশুড়িমা হাজার চেষ্টা করেও তাকে নিয়ে যেতে পারেননি। তা ভয় দেখিয়েই হোক কিংবা আদরে। রায়ানের সামনে চাইলেও শাশুড়িমা ভয় দেখাতে পারেন না। না পারেন বকাবকি করতে। তাই বাচ্চা তুতুলটারও যেন সাহস তখন বেড়ে যায়। রায়ানের গলা জড়িয়ে কেবল জপতে থাকে, পাপা ঘুমো দেব। সে যে পাপার সাথে ঘুমাতে কতটা ইচ্ছুক তা বোঝাতে চেষ্টা করে। আর এতেই যথেষ্ট। রায়ান থেকে আর শত চেষ্টায়ও তাকে সরানো যাবে না। বাচ্চা তুতুলের মায়া ভর্তি কথাগুলো শুনলে আমার নিজেরও মনে মানে না সে চলে যাক। আরও যেখানে আমি জানি মা তাকে পছন্দ করে না। আজকাল তুতুলকে মা বকা দিলেও আমার খারাপ লাগে। বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমার পা খামচে ধরে লুকানোর চেষ্টা করে। এতদিনে আমি এটা খুব ভালো করেই বুঝে গেছি যে রায়ানের কলিজা হলো তুতুল। তুতুলের এদিক সেদিক কিছুই সে সহ্য করতে পারে না। সামান্য পরে গিয়ে ব্যথা পেলেও রায়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। মনে হয় ব্যথাটা তুতুল না সে পাচ্ছে। মাঝে মাঝে ভাবি, আচ্ছা রায়ানের মনের অন্তঃস্থলে পৌঁছনোর রাস্তা কি তুতুল? একটা মাস এই বাড়িটাতে যে কিভাবে কাটালাম জানি না। অবাক করা বিষয় হলো, বিয়ের দুদিন পর রায়ান আমাকে একদিনের জন্য বাবার বাসায় নিয়ে গিয়েছিল। এর ভিতর আর ও বাড়িতেও যাওয়া হয়নি। যাওয়ার ইচ্ছা পোষণ করলেও মায়ের এক কথা, আমাকে কেন বলছো, রায়ানকে বলো। মাকে কিভাবে বোঝাই, রায়ানের সাথে প্রয়োজনের বাইরে কোনো কথাই বলা হয় না, হয়ে ওঠে না। সে চায় না কিংবা চাই, তবুও হয় না। মাঝে মাঝে মনে হয় স্বামীর ঘরে এসে রেডিমেড বাচ্চা পেয়েছি। আবার এটাও ভাবনায় এসে উকি দেয়, আচ্ছা আমি ছাড়া অন্য মেয়ে হলে কি এতদিন সংসারে থাকত? এ বাড়িতে নিজেকে মেহমান মনে হয়, আবার মনে হয় না। এটা আমার সংসার, কেবলই আমার। রোজকার একটা রুটিন হয়ে গেছে। ভোরে উঠে নাস্তা বানানো, তুতুলকে খাওয়ানো, তারপর হাস্যকর হলেও সত্য, দূর থেকে রায়ানের দিকে তাকিয়ে থাকাও প্রতিদিনের একটা রুটিন। শাশুড়িমা নানা কথা বলেন। উনি ইনডাইরেক্টলি আমাকে সম্পর্ক আগানোর পরামর্শই দেন, আমি বুঝি। আমি ওনাকে বুঝতে দেই না, বলি এগুচ্ছে, আছে ঠিকঠাক। কিন্তু উনি ঠাউর করতে পারেন আমাদের চলাফেরায়। সামান্য সকালের গ্রিন টিটাও আমি নিয়ে যাই না রায়ানের কাছে, এটাও টুনির মা দিয়ে আসে। উনি এ বাড়িতে পার্মানেন্টভাবেই থাকেন, সবার সব কাজেই হেল্প করেন। বেশ হাসিখুশি প্রাণোচ্ছল মহিলা। নিঃসন্তান বিধবা হলেও তার মাঝে আমি এ নিয়ে কখনো দুঃখ কিংবা আফসোস দেখিনি। মাঝে মাঝে ভাবতে বাধ্য হই, মানুষ কতভাবেই না সুখ খুঁজে নিতে পারে। আমার পরিবারটাও তো মন্দ নয়। তুতুলকে নিয়ে আমার বেশ দিন যায়, আবার বুকের ভিতর ধক করে ওঠে। তুতুল তো আমার নিজের মেয়ে নয়। আমাদের রুমের কোনায় কোনায় আমার স্পর্শ। হঠাৎ হঠাৎ মনে হয়, আচ্ছা রায়ান আমাকে নিজের স্ত্রী মানে তো? ৩ কবুলের জোরে হলেও আমি তার স্ত্রী মানতে বাধ্য বলে মনকে বুঝতেই। এভাবেই আমার বিবাহিত জীবনের ১ মাস পেরিয়ে গেল। হঠাৎ পানির কলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে বুঝতে পারলাম রায়ান উঠে গেছে। ঘড়িতে ৫টা বাজে। ঘুম সরে যাওয়ায় উঠে পড়লাম। ফজরের নামাজটা ঘুমের কারণে বেশিরভাগ কাজা হয়। রায়ান ওয়াশরুম থেকে বের হলে আমি একদম অজু করে ফিরে আসি। মনের ভেতর অনেকটা সাহস নিয়ে রায়ানকে বলেই ফেলি, উঠেছেন যখন নামাজটা পড়েই ঘুমান। কথাটা বলেই লম্বা লম্বা শ্বাস নিলাম। আমাকে অবাক করে দিয়ে রায়ান আবারও ওয়াশরুমে ঢুকে অজু করে একদম ফিরে এসে আমার পাশেই জায়নামাজ বিছিয়ে নামাজ পাড়েন। মনটা খুশিতে ভরে যায়। ইচ্ছে হয় একটা টাইট হাগ দিয়ে বলি, ধন্যবাদ রায়ান কথা রাখার জন্য। কিন্তু হাগ না দিলেও কেবল ধন্যবাদটা সাহস করে দিয়েই দেই। নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই পড়া উচিত, তবে ধন্যবাদটা তোমার প্রাপ্য, আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রায়ানের উত্তর শুনে আমি অবাক, না না মাত্রাতিরিক্ত অবাক। তাছাড়া সে আমার সাথে গম্ভীর কিংবা রাগান্বিত স্বরে কথা বলেনি। সবকিছু একদম স্বাভাবিক। জোরে শ্বাস নিলাম। হ্যাঁ, প্রকৃতিতে যেন কেমন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। নিজের কথায় নিজেই হেসে দিলাম। আমার হাসি দেখে রায়ান ২ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, এভাবে ব্যাক্কেলের মতো হাসছ কেন? তুমি কি ভেবেছ তোমার হাসি খুব সুন্দর? মোটেও না।
এক কথাই আমাকে ৭ আসমান থেকে জমিনে নামিয়ে দিল। সাথে আমার মুখে নানা সর্ব অঙ্গে ধরা দিল কালো মেঘের ছায়া। মানুষটা এমন কেন? মিথ্যা মিথ্যেও তো প্রশংসা করা যায় নাকি? আমার ভাবনার জগতেই কথা দিয়ে বাধাগ্রস্ত করল সে। যখন বলল, আর কি পড়ালেখা করার ইচ্ছে নেই, ব্যস্ততায় আমার মাথা থেকেও কথাটা বেরিয়ে গেছে। পড়ালেখা? আদৌ যে আমি এককালে স্টুডেন্ট ছিলাম, কথাটা বেমালুম ভুলে গিয়েছিলাম। তবে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখেই বললাম, না মানে বলবো ভাবছিলাম। আমার অসমাপ্ত কথাটাকে সেই সমাপ্ত করে দিল। তারপর এতদিনেও যা ঘটেনি, সেই অবাস্তব জিনিসটাই ঘটে গেল। ও মাই গড! ও মাই গড! এটা আদৌ সম্ভব? এই গম্ভীর রাগী লোকটাও হাসতে জানে, তা আমার মাথায় আসেনি। আবার কি না আমার কথায়, নির্ঘাত আজকে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। পরপর এত সারপ্রাইজ আমি কোনোভাবেই নিতে পারছি না। রায়ান হাসি থামিয়ে মুখটা আবারও গম্ভীর করে ফেলল। হুট করেই উঠে চলে গেল। তবে সে যতক্ষণ হেসেছে আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। পাথরে যেন ফুল ফোটার মতো কাণ্ড ঘটিয়ে ফেলেছে রায়ান। বেডে গিয়েই ঠুস করে ঘুমিয়ে গেল। আশ্চর্য, এত তাড়াতাড়ি কেউ ঘুমিয়ে পড়তে পারে? আমি আর ঘুমালাম না, বারান্দায় দাঁড়িয়ে শীতল ঠান্ডা হাওয়া অনুভব করতে লাগলাম। রায়ানদের বাসাটা বেশ খোলামেলা, চারিদিক থেকে ফুরফুরে বাতাস আসে। বিশেষ করে আমার ব্যালকনিটা সবচেয়ে সুন্দর, মানে আমাদের রুমের, আমার আর রায়ানের। কথাটা বলতেই মনের ভেতর থেকে একটা প্রশান্তি অনুভব হয়। সে আমার, কিন্তু আমি কি তার? পাগলের প্রলাপ মনে হলেও এটা সত্যি, আমি আজ বিয়ের ১ মাসেও রায়ানের মনের খবর নিতে পারিনি। আচ্ছা, আমি কি ব্যর্থ? হ্যাঁ, আমি ব্যর্থ। আমি অনুভব করতে পারছি আমি রায়ানকে ভালোবেসে ফেলেছি। তাকে দেখতে পাওয়ার আশায় আমার মন সর্বদা আকুপাকু করে। তার বুকে মাথা রেখে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ইচ্ছা জাগে। আমি আমাদের এই পবিত্র সম্পর্কটাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে চাই। একটা স্বাভাবিক সম্পর্ক করতে চাই, ভালোবাসতে চাই, ভালোবাসি। তুতুলের কান্নার আওয়াজে ছুটে রুমে যাই। গিয়ে আরও একটা সুন্দর মুহূর্ত চোখে পড়ে। রায়ান তুতুলকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে কান্না থামাচ্ছে। আমাকে দেখে আমার কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিল। রায়ান দিল না, ও ভাবেই বুকে জড়িয়ে ওয়াশরুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে এসে রায়ান আবার শুলেও তুতুল আমার কাছে চলে আসলো। তার এত কিসের ঘুম আজ? অফিসে যাবে না নাকি? ঘড়ির দিকে তাকালাম, সকাল ৮টা বাজে। তুতুলকে নিয়ে রান্নাঘরে উকি দিলাম, কেউ নেই। ঝটপট সকালের নাস্তা বানিয়ে টেবিল সাজালাম। ৯টার দিকে রায়ান আর মা আসলেন। ইদানিং মা সকালে উঠতে পারেন না, উনার বাতের ব্যথাটা বেড়েছে বেশ। উনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মা আমাকে শিখিয়ে দিয়েছেন উনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারটা যাতে আমি রায়ানকে বলি। এত সহজ একটা কথাও আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। কোনো মতে বললাম, আসলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। রায়ান এক পলক আমার দিকে তাকালো, তারপর মায়ের দিয়ে কড়া দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, আশ্চর্য, তোমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন কথাটা আমাকে বলনি কেন? এটাও অন্য কারো থেকে শোনা লাগবে। রায়ানের কথায় কেঁপে উঠলাম। ছোটখাটো একটা ঝড় বয়ে গেল টেবিলে। রায়ান কি জানে তার এই কথায় আমার হৃদয় কতটা ব্যথিত হয়েছে? আমি অন্য কেউ চাইতেও নিজের মনে হওয়া তুফান দমাতে পারলাম না, যার ফলশ্রুতিতে চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমালো। আজ সারা দিন রুম বন্ধ করে কাটিয়েছি, বেরোবো না। তুতুল এসে বারবার দরজা ধাক্কিয়ে কাঁদছে। আমার মন গলেনি এমন না, তবে আমি শক্ত হয়েছিলাম। সে আমার পর ভাবে, তাহলে তার মেয়েকে কেন আপন করব? কিছুতেই না, কিছুতেই না। তুতুল কাঁদতে কাঁদতে এখন হেঁচকি তুলে কাঁদছে। একটা মানুষও তাকে নিয়ে গেল না। দীর্ঘশ্বাস ফেললাম, নিজের মনুষ্যত্ব বোধকে ধিক্কার জানালাম। ছি, কি করতে যাচ্ছিলাম? বাচ্চা মেয়েটির তো কোনো দোষ নেই। আমি আর রায়ান ছাড়া এ বাড়িতে যে কেউ বাচ্চাটাকে আগলে রাখে না। দৌড়ে গিয়ে দরজা খুলে ঝাপটে জড়িয়ে ধরলাম। বাচ্চাটা আমার সাথে একদম মিশে রইল। কিছুক্ষণ পরপর হেঁচকি তুলে বলল, মাম্মা যাবা না? তুমি মামুনি, মামুনি, আমি তুমি যাব। তুতুলকে নিজের সাথে ভালোভাবে জড়িয়ে নিলাম। বুকের সাথে মিশিয়ে বললাম, যাব না মামনি, আর যাব না। এই যে আমি, আমার তুতুল শোনা বড় হয়েছে না, এত কান্না করে। কথা বলতে পারল না মেয়েটা, ভয়ে সিটিয়ে আছে। চোখে পানি চলে আসলো। কেমন মা আমি, বাচ্চাটাকে কাঁদালাম। রাতে রায়ান বেশ দেরি করে ফিরে। আমাদের আর কথা হয় না। তবে আমি যখন ঘুমানোর ভান ধরে শুয়ে আছি, রায়ান মিহি কণ্ঠে ডেকেছিল, রদু, তুমি কি ঘুমিয়ে গেছো?
আমি একটুও সাড়া দেইনি। কেনই বা দিব? আমি তো পর হয়েই থাকব, হব না আপন, দিব না ধরা। কিছুক্ষণ পায়চারি করে তুতুলের পাশে গিয়ে শুয়ে পড়ল। কেন সে আমায় ডেকেছিল? আমি কি তার বিশেষ কেউ? মন বলে, উহু, তুই কেউ নস, তুই তো অন্য কেউ, যাকে বলে পর। ফজরের নামাজের পর মাথাটা কেমন ঝিম ধরেছিল। ভাবলাম একটু ঘুমিয়ে নিব। রায়ান কেসে তার জানান দিল। তাকালাম না। রায়ান এবার শব্দ করেই বলল, রদু, শুনবে? পেছনে ফিরে তাকানোর হাজারো ইচ্ছেকে মাটি চাপা দিয়ে গিয়ে শুয়ে পড়লাম। আর মনে মনে বললাম শুনতে চাই, তবে ওপরে ওপরে শক্ত হয়ে শুয়েই থাকলাম। ঘুম ভাঙল বেশ বেলা করে। উঠে দেখি 10টা বাজে। রায়ান তুতুলকে নিয়ে বল খেলছে। এক পলক তাদের দিকে তাকালাম। তুতুল দৌড়ে এসে বলল, মাম্মা, খেলা খেলা। তুতুলের মুখে মাম্মা শুনে ব্রু কুচকে রায়ানের দিকে তাকালাম। সে মিটিমিটি হাসছে। রাগ লাগলো। আমি তুতুলকে শুধরে বললাম, মাম্মা না শোনা, মামনি বলো। তুতুলের রাগ করে এক আঙুল উঁচিয়ে শাসনের সুরে বলল, না, তুমি মাম্মাম, আর ঐত্যে পাপা, বলেই হাসল আর 2 হাতে তালি বাজালো। আবারও বলল, মাম্মা পাপা। আমি হাসলাম। ডাক্তার রায়ানি শিখা কিংবা তুতুল বলুক, কেন যেন মাতৃত্বের স্বাদ পেলাম। তুতুলের গালে চুমু খেয়ে বললাম, আমার মাটা। সে হাসল। আমার গালে লালা লাগিয়ে বলল, আমাল মাম্মাটা। মুচকি হেসে বেরিয়ে গেলাম। আজ নাস্তা রেডি। ঘুম থেকে দেরিতে ওঠার জন্য মাকে সরি বললাম। মা কিছুই বলেননি। আমি জানি মা আমাকে পছন্দ করেন। ওপরে যতই এই সেই বলেন, ভেতরে ভেতরে সে খুশি, খুব খুশি। কারণ এই সংসারের পুরো দায়িত্বটাই বলতে গেলে আমি নিয়েছি। রায়ান নাস্তা খেয়ে আবারও ওপরে চলে গেল। ঘড়িতে তখন বাজে সকাল 11:30। সে আদৌ আজ অফিস যাবে নাকি না? রুমে ঢুকতেই বলা ঝাড়া দিয়ে রায়ান বলে উঠল, আজ তৈরি থেকো। কিছু বললাম না। এবারেও বের হওয়ার জন্য পা বাড়াতেই রায়ান আমার পথ আগলে দাঁড়ালো। বিরক্ত হলাম না, তবে বিরক্তের ভান ধরলাম। রায়ান আমার 2 গাল চেপে ধরল। বলল, এত কিসের রাগ? সরি বলার সুযোগটাও দিচ্ছ না? আমি ফ্যালফ্যাল করে তাকালাম। দা বদরাগী এরোগেন্ট রায়ান আমাকে সরি বলবে? এ আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমাকে অবাক করে দিয়ে রায়ান আমার আরও কাছে আসলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, সরি তুতুলোর মাম্মা, তুতুলের পাপ্পা আর এমন করবে না। তার ঠোঁটের স্পর্শ কেবল আমার কানেই না, আমার হৃদয়ে পৌঁছল। আমি কেঁপে উঠলাম, সাথে বরফ হয়ে গেলাম। সারা শরীর মৃদু কেঁপে উঠল। উফ, আমি পাগল হয়ে যাব। রায়ান সরে গেল, দূরে গিয়ে মুচকি হাসল। আমি দিক বেদিক হারিয়ে ওয়াশরুমে ঢুকে মুখে পানির ঝাপটা দিলাম। ইস, লজ্জা, হাহা। বিকালবেলা বেরুবো এমন সময় একজন মহিলা আসলো। আধা কাঁচা পাকা চুল, চিনলাম না। জিজ্ঞাসা করলাম, কাকে চাই? সে চৌড়া গলার আওয়াজে খ্যাক খ্যাক করে রায়ানকে ডাকল। রায়ান মহিলাকে দেখেই এগিয়ে গেল। হালকা হেসে বলল, আরে মা, আপনি? আমি অবাক হলাম। মা? রায়ানের মা? মানে? মস্তিষ্কে বল প্রয়োগ করেও মাথা খাটাতে পারলাম না। তবে একটা জিনিস হৃদয় ব্যথিত করল। কই, রায়ান তো কোনোদিন আমার মাকে মা বলেনি, তাহলে এই মহিলাকে? আচ্ছা, আমি ছাড়াও কি রায়ানের আর কোনো বউ আছে? রায়ান আমাকে আদেশস্বরূপ বলল, রদু, ঘরে যাও। মহিলাটি কর্কশ কণ্ঠে বলে উঠল, আমার নাতনিকে আমায় দিয়ে দাও। রায়ান ব্যথিত নয়নে তাকালো মহিলার পানে। বলল, আপনি বসুন মা, বসে কথা বলি। মহিলা বসল। আমি সিঁড়ির কর্নায় দাঁড়িয়ে আছি। রায়ান আমার দিকে আর তাকাইনি, তবে ভয়ে আছি, দেখলে না বকা খাই। তুতুল আসলো। দৌড়ে গিয়ে মহিলাটিকে জড়িয়ে ধরে বলল, নানুমণি। রায়ান মা ডাকল, আর তুতুল নানু। আমার বুকটা ধক করে উঠল। আমি ছলছল নয়নে আম্মার দিকে তাকালাম। আম্মা বিরক্ত হল, এগিয়ে গেলেন মহিলাটির কাছে। কোনো রকমের কৌশল বিনয়াদি করার প্রয়োজন মনে করলেন না। ডাইরেক্ট প্রশ্ন ছুড়লেন, আপনি এখানে? মহিলাটি বিরক্তির দৃষ্টি তাকিয়ে বললেন, আমার নাতনিকে নিয়ে যেতে এসেছি। আম্মার মুখে তাচ্ছিল্যের হাসি। কিছুটা ব্যঙ্গ সুরে বললেন, আজ 3 বছর পর মনে হলো নাতনিকে নিয়ে যাওয়া প্রয়োজন। রায়ান তুতুলকে একটানে নিজের কাছে এনে রাখলেন। মহিলাটি রায়ানের দিকে তাকিয়ে খানিকটা উচ্চস্বর নিক্ষেপ করেই বললেন, আমি কতবার তোমাকে বলেছি আমার নাতনিকে আমার কাছে দিয়ে দাও, তুমি দাওনি, আর আজকে তোমার মা আমাকে এত কথা শোনাচ্ছেন। রায়ান দম নিল, তারপর আম্মাকে চলে যেতে বলল। আম্মা গেলেন না, বসেই রইলেন। রায়ান মহিলাটির দিকে তাকিয়ে একটু শক্ত কণ্ঠেই বলল, তুতুলের শরীরে আমাদের বংশের রক্ত বইছে, তাহলে আমি আপনাকে কেন দেব? আর তাছাড়া আপনারা তো তাকে নিতে চাননি, চেয়েছিলেন অনাথাশ্রমে দিতে, যা আমি বেঁচে থাকতে কখনোই সম্ভব না। আপনাকে মা বলি ডাকি, আর তাই এতটুকু সম্মান করলাম। এবার আপনি আসতে পারেন, আর কখনো তুতুলকে নিয়ে কোনো কথা যেন না শুনি।
একটু থামল, তারপর বলল, আরেকটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, তুতুল আমার মেয়ে। মহিলাটি রাগী কণ্ঠে বলে উঠল, আমার মেয়েটার জীবন নষ্ট করে স্বাদ মিটেনি, এবার আমার নাতনিরটাও করতে চাচ্ছ? কোন অধিকারে তুমি তুতুলকে নিজের মেয়ে বলে দাবি করো? রায়ান হাত মুঠো করে চোখ বুঝে জোরে শ্বাস ছাড়লেন। আম্মা ওনার কথায় পেতে উঠলেন। এক কথায় দু কথায় ঝগড়া লেগে গেল। রায়ান ধমক দিয়ে আম্মাকে থামালেন, তারপর তুতুলকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আমার কোলে এনে দিলেন। মহিলাটির দিকে তাকিয়ে বললেন, আজ থেকে আপনার সাথে আমার সুতোকড়ি যে সম্পর্কটা ছিল সেটাও শেষ। আমি চাই না আমার মেয়েটার ওপর কোনো রকমের বাজে প্রভাব পড়ুক। আর তুতুলের মা বাবা দুজনই আছে, তার কোনো কিছুর অভাব নেই। তাই সোকল্ড লোক দেখানো নানি তার না থাকলেও চলবে। মহিলাটি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে বললেন, এজন্যই তোমাকে আমার পছন্দ ছিল না। মিলটা তো বুঝেনি, পাগল ছিল পাগল। রায়ান মুখে হাত দিয়ে আলতু ঘাম মুছলেন, তারপর কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন। মহিলা যেতে যেতে বলে গেল, এর শেষ দেখে ছাড়ব। তুতুলকে নিয়ে ঘরে আসলাম। মাথায় আমার হাজারখানেক কথা এলোমেলোভাবে ঘুরতে লাগল। অস্বস্তি হচ্ছে ভীষণ। রায়ানকে নিয়ে আমার ভয় হচ্ছে। রায়ান রুমে ঢুকল, এসে এক পলক আমার আর তুতুলের দিকে তাকালো। আমি তুতুলকে ঘুম পাড়িয়ে দিয়েছি। হেঁটে বারান্দায় দাঁড়িয়ে গেলাম। ভালো লাগছে না কিছু। আমি অনুভব করলাম আমার পেছনে কেউ আসছে। ধীরে ধীরে সে আমার পাশে এসে দাঁড়ালো। কোনো কথা নেই কারো মুখে। নীরবতার অবসান ঘটালো রায়ান, যখন বলল, আমি জানি রদু, তোমার মনে অনেক প্রশ্ন। এজন্যই আমি বিয়ের আগে সব কিছু ক্লিয়ার করে দিতে চাইছিলাম। মা আমাকে সব কিছুতে বাধা দিয়েছে। কোনো ভালো পরিবার আমাদের সম্পর্কে জানলে তাদের মেয়ে তুলে দিবে না রদু, দিবে না। কিন্তু আমি। রায়ানের কণ্ঠ আটকে গেল। তার কণ্ঠে কম্পন অনুভব করলাম। কাঁধে হাত রাখলাম। সে হাত সরিয়ে দিল, বলল, আমাকে ছুলে তুমি কি অপবিত্র হয়ে যাবে রদু? আমি ব্যতিগ্রস্ত হয়ে বললাম, এসব আপনি কি বলছেন? রায়ান শুনল না, দূরে গিয়ে দাঁড়ালো। কিছু দুঃখ মেশানো সুরে বলল, আমি যখনই লাইফে মুভ অন করতে চাই, অতীত এসে ধরা দেয় রদু। আমি চেয়েছিলাম আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করতে। এর জন্য মন স্থিরও করে নিয়েছিলাম। কিন্তু আমি মনে হয় ভুল রদু, ভুল। তুমি ভালো কিছু ডিজার্ভ করো, খুব ভালো কিছু। আমি মনোযোগ দিয়ে রায়ানের সমস্ত কথা শুনলাম। কিছু বলতে যাব এর আগেই টুনির মা এসে রায়ানকে আর আমাকে যেতে বলল। আম্মা নাকি খবর পাঠিয়েছেন। আম্মা মুখ ফুলিয়ে বসে আছেন। আমি আম্মার পাশে গিয়ে বসলাম। রায়ান দাঁড়িয়ে আছে। আমি এক পলক রায়ানের দিকে তাকিয়ে আম্মাকে বললাম, আমি কি এবাড়ির মেহমান আম্মা? আম্মা আমার দিকে তাকালেন, আমার হাত ধরে বললেন, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল আমার রায়ানের জন্য তোমার থেকে ভালো কাউকে কোনো দিন পাবো না। তুমি একমাত্র একজন যে রায়ানকে বুঝবে। আর দেখো আমি ঠিক ছিলাম। এতদিনে তোমাকে আমি দেখেছি, আরও ভালো করে চিনেছি। তুতুলের জন্য যদি তুমি এতটা করতে পারো, তাহলে নিজের স্বামীর জন্য কি করবে না? তিনি দম নিলেন। রায়ান চুপ করে আছে। আম্মা আমাকে আবারও বলতে লাগলেন, তুমি আমার বৌমা না, তুমি মেয়ে, আমার ঘরের লক্ষ্মী। আমার ছেলেটাকে আগলে রেখো বৌমা। উনি কেঁদে দিলেন। আমার খারাপ লাগল। তবুও আমি এক অপ্রত্যাশিত প্রশ্ন করে ফেললাম, আম্মা, তুতুল কে? আম্মা চোখের পানি মুছে বললেন, সেদিন না বললাম? আমি একটা ঢোক গিলে বললাম, আমি সত্যিটা জানতে চাই আম্মা। আম্মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। রায়ান উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই। আম্মা যেতে দিলেন না। একটু নরম কণ্ঠেই বললেন, বৌমাকে সব খুলে বলো বাবা, মরার আগে ছেলেটার সুন্দর সংসার দেখে মরি। রায়ান থমকালো, এক পলক আমার দিকে তাকালো, কিন্তু দাঁড়ালো না, চলে গেল। আম্মা আমার হাত ধরে বলল, আমার ছেলেটাকে ছেড়ো না মা। রায়ানটা ওপরে শক্তভাব দেখালেও ভেতরে ভেতরে খুব নরম। আমি আম্মার হাত শক্ত করে ধরলাম, ভরসার হাত। মনে মনে বললাম, আমি আছি, থাকব রায়ানের পাশে। আমি যে তাকে ভালোবেসে ফেলেছি আম্মা। কিন্তু আমি সব জানতে চাই, সব সব। তুতুল আসলে কে আম্মা? তুতুল আসলে কে আম্মা? আমার কথায় মা বিরক্ত হয়ে গেলেন। বেডে শুতে শুতে বললেন, এক কথা কয়বার বলবো বৌমা? আসলে সত্যি কথা হলো, তুতুল কেউ না। এখন যাও, আমি ঘুমাবো একটু। আমি আর কিছু বললাম না, চুপচাপ বেরিয়ে গেলাম। রায়ান শুয়ে আছে, আমাকে দেখে উঠে বসল। কিছু বললাম না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি রায়ান তখনও বসে আছে। আমাকে শুতে দেখে মিহি সুরে ডাকল, রদু, তোমার সাথে আমার কিছু কথা ছিল।
আমি তাকালাম। তুতুলের দিকে তাকাতেই রায়ান বুঝল। সে বলল, তোমার কোনো অসুবিধা না থাকলে বারান্দায় চলো। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালাম। রায়ানের চেহারা দেখে মায়া লাগল। এই গম্ভীর বদরাগী মানুষটাকে দেখে কখনো মায়া হবে বুঝতে পারিনি, তবে আমি বুঝতে পারছি রায়ান বড্ড চাপা স্বভাবের। বারান্দায় বাতাস বইছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ইদানিং বেশিরভাগ সময়ই দিন মেঘলা থাকছে। প্রকৃতির কি বড্ড মন খারাপ, নাকি এ শীতের আগমনী বার্তা? রায়ান দোলনায় বসে আমাকেও পাশে বসতে বলল। গেলাম। রায়ানের পাশে বসতে কেমন যেন আগস্ট তাই ভুগলাম। হয়তো সে বুঝতে পারল, কিছুটা দূরে সরে গেল। আশ্চর্য, সে একটু দূরে সরতেই আমার কেমন কষ্ট লাগল। তাকালাম না, কষ্টের ছাপ যদি মুখে ভেসে ওঠে। রায়ান হঠাৎই বলে উঠল, আমি জানি রদু, তোমাকে সব কিছু না জানিয়ে বিয়ে করা আমার অন্যায় হয়েছে, যে অন্যায়ের জন্য আমি বিয়ের দিন থেকে এখন পর্যন্ত আফসোস করছি। তোমাকে আগে থেকেই সব কিছু জানানো প্রয়োজন ছিল। আমি ছোটবেলা থেকেই বেশ সিরিয়াস ছিলাম, আর আমার ভাই ছিল বাউন্ডুলে, যখন যা মন চায় করে বেড়াতো। না বাবার কথা শুনতো, না মায়ের। মা একটু বেশি আহ্লাদ করত ভাইকে, এমনকি পরীক্ষায় ফেল করলেও বলতো, সমস্যা নাই বাবা, পরের বার পাশ করে নিস। কথাটা বলে রায়ান হালকা হাসল। সাথে সাথেই আমি প্রশ্ন করে ফেললাম, ভাই এখন কোথায়? রায়ান এবারে আমার চোখে চোখ রেখে বলল, তুমি বড় অধৈর্য, ইয়ে মানে ধৈর্য অনেক কম তোমার। আমি ভেংচি কাটলাম, ইস, ধৈর্যের পার্সেন রে। তবে সিরিয়াস হয়ে বললাম, মানে উনি কই? রায়ান আবারও বলল, জানো রদু, আমাদের পরিবারটা খুব হাসি খুশি ছিল। ভাইয়ের ফাইজলামুগুলাই যেন আরও ঘর মাতিয়ে রাখত। মা আমাকে বলতো ভাইয়ের মতো হতে, ছেলেদের এতটা গম্ভীর কখনো মানায় না। আমি যখন বুয়েটে চান্স পেলাম, বাবা কি খুশি। ইনফ্যাক্ট ভাইও খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিল, আর কি বলেছিল জানো, সাব্বাস, এই না হলে সায়ানের ভাই। অথচ সে তখনও ইন্টার পাস করতে পারে নাই। মায়ের কি মন খারাপ, এক ছেলে ফেল করে ঘরে বসে আছে, আরেক ছেলে কিনা বুয়েটে পড়বে। মা কিছুতেই তা মেনে নিতে পারছিল না। মা কিছুতেই ভাই রাজি করালো। সেদিন আনন্দে জীবনে প্রথমবারের মতো নিজের ইচ্ছায় ভাইকে জড়িয়ে ধরে বলেছিলাম, ধন্যবাদ ভাই, আমার স্বপ্ন পূরণের পথ ক্লিয়ার করে দেওয়ার জন্য। তখনও সব ঠিকঠাক ছিল। আমি ক্লাস শুরু করলাম। রায়ান দম নিল। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আমি খেয়াল করলাম রায়ান পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছল। সে কি কাঁদছে? এখন আমার ঠিক কী করা উচিত আমি বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই ঝড় বাড়তে শুরু করল, আর আমার মনে এর পরের কাহিনী জানার আগ্রহ ক্রমশ বাড়তে লাগল। আমি তাকিয়ে রইলাম রায়ানের দিকে, সে কি বলে তা শোনার আশায়। রায়ান আমার দিকে তাকালো, বেদনা মিশ্রিত এক হাসি দিল। তার এই হাসি আমার বুকে কাটা বেদারের মতো লাগল। কি এমন হয়েছিল যার দরুন রায়ান এতটা কষ্ট পাচ্ছে সামান্য কথাটা বলতে? আমাকে শুনতেই হবে। আমি রায়ানকে কোনো মতে বললাম, এরপর এরপর কি হয়েছিল? রায়ান বলল, বলছি বাবা। তখন আমি ফার্স্ট ইয়ারে বাসে করে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। একটা বাচ্চা মেয়ে বাসে উঠে বসল, গায়ে স্কুল ড্রেস। আমার সাথের বন্ধুরা সব মেয়েটাকে দেখে টিটকারে সিটি মারা শুরু করল। আমরা হাসাহাসি করছিলাম। মেয়েটি উঠে এসে আমাদের সামনে আসলো, ঠুস করে বলে ফেলল, সিটি বাজাচ্ছ যে, নিজের চেহারা দেখেছ? আমি তোমাদের কারো প্রেমেই পড়ব না। তবে ইয়েলো টি শার্ট পরা ভাইয়াটাকে আমার খুব মনে ধরেছে। সে যদি আমার সাথে প্রেম করে, আমি তাকে আই লাভ ইউ বলবো। আমি বেকুব বনে গেলাম, কারণ সেই মুহূর্তে একমাত্র আমার গায়েই ইয়েলো কালারের টি শার্ট ছিল। আমার সাথে সব বন্ধুরা ফিক করেই হেসে দিল, কিন্তু আমি পুরো তবগা খেয়ে বসে রইলাম। রায়ান কথাটা বলেই হেসে দিল, সাথে সাথেই বলল, তবে মজার ব্যাপার কি জানো, এই বাচ্চা বোকা বোকা ফেসের মেয়েটার প্রেমেই শেষ পর্যন্ত পড়তে বাধ্য হয়েছি। কথাটা বলতেই আমার মুখের হাসি হাসি ভাবটা সরে গিয়ে একরাশ কষ্ট এসে ধরা দিল, যার ফলস্বরূপ মুখটা কুমড়ো পটাশের মতো হয়ে গেল। রায়ান পাত্তা দিল কিনা বুঝলাম না, তবে হুট করেই বলে ফেলল, এসব আমার অতীত। আমি কিছু বুঝলাম, তাকালাম, সেও তাকালো। কি জানি কি হলো আমার, তাকিয়েই থাকলাম। তবে রায়ান মুখ ঘুরিয়ে সোজা করে নিল। আমি বেহায়ার মতো বলে ফেললাম, কিভাবে প্রেম হলো? রায়ান মলিন হাসল, বলল, জানো রদু, প্রেম ভালোবাসা জিনিসটা আমার জীবনে কখনো আসবে তা আমার কল্পনার বাইরে ছিল। আমি জীবনে পড়ালেখা, ক্যারিয়ার এসব ছাড়া কিছুই ভাবি নাই। আমার সব কিছুতেই যেন প্রথম হওয়া চাই, বয়সটাও যেন এমনি ছিল। রায়ান থামল।
আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি আসলে এসব বলতে চাই না, কিন্তু তোমাকে সব জানানো প্রয়োজন। আমি নিজেকে স্থির করে নিয়েছিলাম তোমার সাথে সব স্বাভাবিক করব। আমি, তুমি, তুতুল আর মাকে নিয়ে ভালো থাকব। কিন্তু আমার মনে হয় তোমার সব জানা উচিত, সব। তুতুলকে নিয়ে তোমার মনে অনেক সন্দেহ। আমি থতমট খেয়ে বলে ফেললাম, না না, সন্দেহ না, শুধু জানতে চাই। রায়ান বলল, জানাবো। তবে আমার প্রেমের কথা শুনে কি তুমি কষ্ট পাচ্ছ? আমি চোখ নামিয়ে বললাম, কষ্ট পাবো কেন? আমি কি আপনার প্রেমে পড়েছি নাকি? রায়ান সাথে সাথেই বলে ফেলল, এই কষ্টটা আমি উপলব্ধি করতে পারি রদু। তাছাড়া তোমার চোখ কথা বলতে জানে, আর আমি হৃদয় পড়তে জানি। আমি অবাকের সুরে বললাম, আচ্ছা তাই? আপনি কি তাহলে জ্যোতিষী? রায়ান আমার কথায় বিরক্ত হচ্ছে না, ভাবতেও ভালো লাগছে। রায়ান আমার দিকে তাকিয়েই বলল, যা বোঝো তাই। আচ্ছা, তাহলে বলুন তো আমার মনে এখন কি চলছে? আমি বলে দিলাম। রায়ান চাঁদের দিকে তাকালো, উদাসীন হয়ে বলল, ভালোবাসতে সবাই জানে না রদু, দুনিয়া বড় স্বার্থপর। 2 দিনের দুনিয়ায় মায়া দেখিয়ে সবাই চলে যায়। রায়ান দীর্ঘশ্বাস ছাড়ল। এর মাঝেই তুতুল কেঁদে উঠল। আমার আগেই রায়ান উঠে দৌড়ে রুমে চলে গেল। তুতুলকে কোলে নিয়ে হাঁটা শুরু করল। তুতুলের কান্না থেমে ঘুমের মাত্রা আসলে বেডে নিয়ে আসলো। এর মধ্যেই আমি হামি দিলাম। রায়ান আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, তোমার কি ঘুম পাচ্ছে? একটু পরে ঘুমালে কি অসুবিধা হবে খুব? আমি ঘড়ির দিকে তাকালাম। ঘুম চোখে এসে ধরা দিলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি বেডের দিকে তাকালাম। মনে হলো এই বেডটা আমাকে ডাকছে। রায়ান তুতুলকে শুইয়ে দিয়ে আবারও বারান্দায় নিয়ে আসলো। টেনে নিচে বসালো। আবার অর্ডার করল, যাও 2 কাপ কফি নিয়ে আসো। আজ আমরা বারান্দা বিলাস করব। আমি অসহায়ভাবে তাকালাম। বারান্দা বিলাস? হায় কপাল, মানুষ করে চন্দ্রবিলাস। এত রাতে কফি বানানোর মতো মুড আমার কোনোভাবেই নেই। রাগ হলেও উঠতে বাধ্য হলাম। কেন যেন রায়ানের কোনো কথাই ফেলতে ইচ্ছে হয় না। আচ্ছা, এটাই কি ভালোবাসা? রায়ান এমন একটা মানুষ যে গম্ভীর, আবার অসহায়, আবার কখনো কখনো একদম বাচ্চা। আমি দেখেছি তাকে মায়ের কোলে মাথা রেখে কাটতে। আমি এও দেখেছি মায়ের সাথে তার গম্ভীরতা। আবার কখনো কখনো তার স্পর্শে আমি যখন কেঁপে উঠেছি, আমি উপলব্ধি করেছি সে ভালোবাসা চায়। তার চোখে মুখে কিসের যেন একটা অভাব। তবে আমি চাই, খুব করে চাই, রায়ানের প্রথম ভালোবাসা অন্য কেউ না, শুধু আমি হই। জানি না রায়ান পরে কি বলবে আর না বলবে, তবে ভয় হচ্ছে এমন কিছু শুনব না তো, যার কারণে রায়ানের প্রতি আমার ভালোবাসা কমে যাবে। ছোটবেলা থেকেই আমি বেশ আদরে আদরে বড় হয়েছি। বাবা আমার ছোট থেকে ছোট কোনো কথাও ফেলতে পারেনি। পরিবারের সবচেয়ে আদরের মেয়ে ছিলাম। আমার ভেতর ম্যাচুরিটির বড্ড অভাব ছিল। হুট করেই নিজেকে বেশ বড় বড় ফিল হলো, ভেতরে যেন ম্যাচুরিটি ভরপুর। আচ্ছা, এর কি কারণ? আমি মা বলে? এ বাড়িতে আসার পর থেকে আজ পর্যন্ত যতটুক না রায়ানের প্রতি টান পড়েছে, তার থেকে শতাধিক বেশি টান মায়ায় বাধা পড়েছি তুতুলের সাথে। মেয়েটা আমাকে মাম্মা বলে ডাকে, কেমন যেন মাতৃত্বের স্বাদ পাই। মা না থাকার কষ্ট আমি বুঝি, ভাইকে দেখে বুঝি। আমি আমার বাবার দ্বিতীয় পক্ষের। বাবার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বাবা ভাইয়ার জন্য আবারও বিয়ে করেন। কিন্তু প্রথম প্রথম ভাইয়া মাকে মা বলে সম্বোধন করেনি। মাকে মা মানতেই সে নারাজ। তার ধারণা ছিল মা তাকে মারবে, বকবে। মা তার কিছুই করেনি, আবার ভালোবেসে আগলেও নেয়নি। কিছু একটাতে বাধা ছিল। ভাইয়া এখনও মাকে কিছু বলতে সংকোচ বোধ করে। আমি তখন ভাইয়ার চোখে কষ্ট দেখি, উপলব্ধি করি, মাকে বোঝাই। মা আমার কথা শুনেও না শোনার ভান করে। কেন? এমন কেন করে? নিজের পেটে ধারণ না করলে কি মা হওয়া যায় না? তুতুলের প্রতি আমার টানটা ঠিক কেমন তা জানি না, তবে তুতুলকে কাছে টেনে আনলে, কোলে নিলে সে আমার গায়ের গন্ধ শোকে, গালে গাল ঘষে, 2 হাতে আমাকে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করে, একদম আমার সাথে মিশে থাকে। এই বাচ্চাটা এতটা মায়াবী কেন? তার সাথে আমার সম্পর্ক কি? কিছুই না। তবে কি আমি তার মা না? মা হতে পারবো না? মা হতে গেলে কি নিজের গর্ভে ধারণ করে জন্ম দিতেই হয়? আম্মা যেদিন আমাকে বলেছিল তুতুল সায়ানের মেয়ে, ওনার চোখে মুখে আমি কোনো অস্বস্তি কিংবা অপরাধবোধ দেখিনি। কথাটা ছিল স্পষ্ট। সেদিনই আমি বুঝেছি কিছু একটা আমার থেকে আম্মা আর রায়ান লুকালেও তুতুল রায়ানের মেয়ে না। টুনির মায়ের সাথে রান্নাঘরে বেশিরভাগ সময় কাজ করা হয়। তুতুলকে নিয়ে বলে, আহারে মাইয়াডার লাইগা যেই কষ্ট লাগে। কেউ নাই মাইয়াডার। প্রতিবাদ করি, বলি আছি আছি, রায়ান আছে। টুনির মা আমার দিকে তাকায়, মাথায় হাত দেয়, টলমলে চোখে বলে, তুমি এত ভালো কেন গো?
এর উত্তর আমার কাছে নেই। আমি ভালো, মহান নাকি খারাপ জানি না, তবে আমি আমার মতো। বাবা মা বড় আশা নিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠায়, তা ২-১ দিন সংসার করার জন্য নয়, বরং সারা জীবনের জন্য। তাছাড়া আমি এই পরিবারের মায়ায় পড়েছি, আমার তুতুলের মায়ায় পড়েছি, আর আমার জনাবের ভালোবাসার সাগরে হাবুডুবু খাচ্ছি। আমি বুঝতে পারছি রায়ানের কোনো এক অতীত আছে যা তাকে পীড়া দেয়। আমারও আছে। সেদিনের কথা আমার মনে পড়লেই বুক ধক করে ওঠে। ভাইয়া না থাকলে এই আমি আর কখনোই এখানে এসে পৌঁছতাম না। তাহলে রায়ানের অতীতের কালো অধ্যায় মুছে বর্তমান নিয়ে কি আমি ভালো থাকতে পারি না? অবশ্যই পারি। আমি হাঁটতে শিখিনি, পরাজয়ের গ্লানি মেখে রোদফাটা দুপুরে হাহাকার করার মেয়ে আমি নই। আমি আমার পরিবারের ঢাল হয়ে থাকব। কফি মেকার থেকে কফি নামিয়ে বারান্দায় গেলাম। জনাব চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে, অথচ আমার ঘুম হারাম করে কফি বানাতে পাঠালো। পাশে বসলাম। ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিতেই মুখ বিতৃষ্ণায় তেতু হয়ে উঠল। শব্দ করলাম না, পাছে না রায়ানের ঘুম ভেঙে যায়। পাশে বসে পড়লাম, আর ঘুমেরা দল বেঁধে এসে নিমন্ত্রণ করল, আয় কাছে আয়, আয় আয়। চমৎকার সুন্দর এক সকাল দেখলাম। আজানের প্রতিধ্বনি কানে এসে বাড়ি দিল। রায়ানের দিকে তাকিয়ে দেখি এখনও ঘুমাচ্ছে। উঠে বসতেই ঘাড়ে ব্যথা অনুভব করলাম। এভাবে বসে ঘুমানোর বাজে প্রভাব পড়ল। আমার ঘাড়ের 12টা বেজে গেল। এভাবে আর কিছুক্ষণ রায়ান শুয়ে থাকলে আরও কষ্ট হবে। আলতো করে তাকে ডাকলাম। এক ডাকেই ধরফরিয়ে উঠল। সকাল হয়ে গেছে বুঝতে পেরে কি জানি মনে করার চেষ্টা করল। উঠে দাঁড়িয়ে ছোট্ট একটা সদ উচ্চারণ করল, সরি। ব্যাস এইটুকুই। তারপর চলে গেল রুমে। কি হলোটা কি তার? রায়ান অফিসে, আমি তুতুলের চুল বেঁধে দিচ্ছি। বাচ্চাটা আয়নার সামনে গিয়ে 2 ঝুঁটি 2 হাত দিয়ে টেনে টেনে দেখছে আর খিলখিলিয়ে হাসছে। আমাকে ডেকে বলল, মাম্মা দে তো সুন্নর। বলেই ছোট ছোট 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখে লজ্জা পাচ্ছে। আমি হেসে দিলাম, গাল টেনে দিলাম, বললাম, ইস মাটা লজ্জা পাচ্ছে। সেও আমার গাল টেনে দিয়ে বলল, মাম্মার নজ্জা নজ্জা। আমরা মামিয়ের খুনসুটিতে সময় পেরিয়ে গেল। দুপুরে মা বাবা ভাইয়া আসবে। রান্নাবাড়া সেরে তুতুলকে তৈরি করে দিলাম। মেয়েটা আজ আমার উড়নাই ছাড়ছে না, আমার পিছু পিছু টুকটুক করে হাঁটছে। বাবা মা চলে যাওয়ার পর আমি রায়ানকে বললাম, আমি যাব না, আপনি নিশ্চিন্তে থাকুন। রায়ান অবাক হয়ে বলল, কেন যাবে না কেন? পরে তোমার বাবা আমাকে বলুক উনার দেয়া উপহারের অসম্মান করেছি আমি। তার কথায় কিছুটা রাগ মিশ্রিত ছিল। আশ্চর্য, আমি কখন তা বলেছি? আমি নরম হয়ে বললাম, আমি এমন কিছু বুঝাইনি। বুঝলাম না তার হঠাৎ রাগের কি কারণ। আর কথাই বলল না, বেরিয়ে গেল। কি জানি কেন কষ্ট লেগে গেল। বিকালে রায়ান আর আম্মার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। আম্মা যেন কোথায় যেতে চাচ্ছেন, কিন্তু রায়ান নিয়ে যেতে নারাজ। আম্মা বারবার শুধু এটুকুই বলছেন, একবার চোখের দেখা দেখেই চলে আসব বাবা। রায়ানের এক কথা, কোনো খুনির সাথে এ পরিবারের কোনো সম্পর্ক নেই। আমি তাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছিলাম না। আম্মার সামনে গিয়ে বললাম, কোথায় যাবেন আম্মা? আম্মা চোখের পানি মুছে বললেন, সায়ানটাকে কতদিন দেখি না রে মা। একটাবার চোখের দেখাটাও দেখতে দেয় না এই পাষাণ হৃদয়ের ছেলেটা। আমি মা, এতগুলা বছর কম সাজাতো পায়নি ছেলেটা। মাকে দেখে দুঃখ লাগছে। রায়ানের দিকে তাকালাম, কোলে তুতুল। খুব মনোযোগের সাথে সে রায়ানের শার্টের পকেটে একবার কলম ঢুকাচ্ছে তো একবার বের করছে। আম্মা বলল, তুতুলটাকে দেখার ইচ্ছাও তো সায়ানের হয় নাকি? রায়ান তাচ্ছিল্য হেসে বলল, না হয় না, কারণ তুতুল আমার মেয়ে। আমি আম্মাকে বললাম, উনি কোথায় আম্মা? আমাকে বলেন, আমি নিয়ে যাই। আম্মা রায়ানের দিকে তাকালো। রায়ান বিরক্ত হয়ে বলল, রেডি হয়ে থেকো, কাল নিয়ে যাব। কাল নিয়ে যাব কথাটাতেই আম্মা খুশি হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। আমি আম্মাকে জিজ্ঞাসা করলাম, সায়ান ভাই এখানে থাকে না কেন আম্মা? উনি কই থাকেন? আম্মা আমার কথায় দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, অতি সুখ আমার কপালে সয়নি বৌমা, সয়নি। বলে রুমের দিকে হাঁটা ধরলেন। রায়ানের কাছে গেলাম। সে উপুর হয়ে শুয়ে আছে, আর তুতুল রায়ানের পিঠে উঠে খেলছে। আমি বেডে বসে বললাম, কালকে রাতের অসমাপ্ত কথাগুলো বলবেন না? রায়ান আমার দিকে তাকালো, বলল, বলবো, আমাকে একটু সময় দাও।
মাথা নাড়িয়ে সায় দিলাম আর অপেক্ষায় থাকলাম তার চেয়ে নেয়া সময়ের সমাপ্তির। বহুদিন পর প্রতীক্ষিত এক সূর্যের দেখা পেলাম। ভোরের আলোয় তার লালচে আভা যেন আমায়ও আলোকিত করছে। সায়ান ভাইয়ের সাথে দেখা করে আসার আজ 2 দিন। সেদিন যখন কেন্দ্রীয় কারাগারের সামনে রায়ান নিয়ে গেল, বুকটা ধক করে উঠল। আশ্চর্য, রায়ান এখানে এসেছে কেন? মনের মধ্যে কেবল এই কথাটাই বারবার প্রতিধ্বনি হচ্ছিল। আমার ভেতরে ভয়, আতঙ্ক, কৌতূহল সব একসাথে ধরা দিতে লাগল। রায়ান পারমিশন নিয়ে মাকে নিয়ে ভেতরে গেল। আমি যেতে চাইলেও সে দেয়নি। নিয়ম নেই বলে ধমক দিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। জেদ ধরে আমি তাদের সাথে গিয়েছিলাম। রায়ান কোনোভাবেই সেখানে নিয়ে যেতে নারাজ। মা সায়ান ভাইয়ের সাথে দেখা করে আসার পর কেমন মলিন মুখে গাড়িতে গিয়ে বসলেন। আমি তাদের মা ছেলেকে বারবার লক্ষ্য করছিলাম। তুতুল বায়না ধরল, আইত্তিম আইত্তিম বলে। সে আইসক্রিম খাবে। আইসক্রিম পার্লারটার পাশেই একটা হসপিটাল। রায়ান আমাকে ইশারা করে বলল, ওই যে ওইখানে, হ্যাঁ ওখানেই আমার তুতুলের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি তাকালাম, আবার রায়ানের দিকে তাকালাম, তার চোখে মুখে হারানোর বেদনা। সেই মুহূর্তে আমি তাকে কিছুই জিজ্ঞাসা করলাম না, করতে ইচ্ছাও হলো না, তবে ভেতরে এক চাপা কষ্ট অনুভব করলাম। রায়ান কাউকে ভালোবাসত? তাহলে কি তুতুলের মাই সে? কিন্তু কিভাবে? অজানা ভয়গুলো সেই মুহূর্তে আমাকে ঘায়েল করে যাচ্ছিল। রাতের বেলা তুতুলকে ঘুম পাড়ানোর পর রায়ান নিজ থেকেই বলল, অসমাপ্ত কথাগুলো শুনবে না? আমি সাই দিলাম। চাঁদের আলোয় বারান্দা একদম লাইটের মতোই উজ্জ্বল ছিল। স্পষ্ট ছিল রায়ানের মুখমণ্ডল। মলিন মুখে সে আমার দিকে তাকিয়ে বলল, সেদিন বাসে মেয়েটির কথা শুনে আমি যখন বেকুব বনে গেলাম, মেয়েটি হেসে চলে গেল, যেন কোনো জোকস বলে ফেলল সে আমায়। তবে যাওয়ার আগে আমার দিকে একটা কাগজ ছুঁড়ে গেল, যাতে গোটা অক্ষরে লেখা রোদুসি। আমি অবাক হয়ে তাকালাম। রোদুসি? এটা তো আমার নাম। রায়ান আমার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না কোনো এক বিশেষ কারণে তোমাকে রোদু বলে ডাকি, কারণ রোদুসি নামে তোমাকে যতবার ডাকব ততবারই আমার তার কথা মনে পড়ে যাবে, তাই বলেই একটা দীর্ঘ শ্বাস ফেলল। আমি চুপ করে রইলাম। সে বলল, এরপর পরীক্ষা চলে আসলো। বেশ ভালোভাবেই দিলাম, কিন্তু অবাক করা বিষয়, মেয়েটিকে প্রায়ই ক্যাম্পাসে দেখতাম। একদিন আমাদের সিনিয়র একজন ভাই এসে আমাকে রিকোয়েস্ট করল যাতে করে আমি তার মামাতো বোনকে পড়াই। ভাবলাম ভালোই হবে, হাত খরচের টাকাটাও চলে আসবে এ থেকে, তাই রাজি হয়ে গেলাম ভাইয়ের সাথে। বাট গিয়ে দেখি ছাত্রী আর কেউ না, সেই রোদুসি। ইন্টারে পড়ুয়া, আবেগের ভেলায় ভাষা সদ্য কিশোরী মেয়ে ছিল সে। তবে তার মায়াবী চেহারায়, চটপট কথাগুলোয় আমি হাসতাম, খুব হাসতাম। 1 বছর তার নানা রকম যন্ত্রণা সহ্য করে পরে বাধ্য হয়ে টিউশনিটা ছেড়ে দিলাম। কিন্তু সে এতটাই ডেসপারেট ছিল যে আমায় ছাড়ল না। ক্যাম্পাসে সিনিয়র ভাই যে বললাম, উনার সাথে এসে আমার খোঁজ করত। আমি হল থেকে বেরুলেই আমার পেছন পেছন আসত। একদিন এক গাদা বাক্সবাটি নিয়ে এসেছিল, আমি রাগে এসব ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এসে কি বলেছিল জানো? জীবনের প্রথম সে আমার জন্য রান্না করে নিয়ে এসেছে। রাগের মাথায় খাবারগুলো ফেলে দেওয়ার পর আফসোস করেছি। মেয়েটা নিতান্তই বাচ্চা, তাকে বোঝানো প্রয়োজন। প্রীতম ভাই, মানে সেই সিনিয়র ভাই, রোদুসির রিলেটিভ, তাকে বললাম খুলে সব। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। উল্টো আমাকে খুঁজে বের করার কাহিনী বলল সে। সেদিন বাসে আমাদের সাথের অনেকের গায়েই বুয়েটের টি শার্ট ছিল। আরও অবাক করা বিষয় কি জানো? সে তখন আমার ছবিও তুলেছিল। প্রীতম ভাইকে জ্বালিয়ে সে আমায় খুঁজে বের করেছে। কথাটা বলেই রায়ান হাসল, বলল, প্রীতম ভাইকে সব বলার পর উনি বলে রোদুসি নাকি তাকে সব বলেছে। উল্টো আমাকে রোদুসির সাথে প্রেম করতে বলে। এও বলে মেয়েটা নাকি খুব বেশি জেদি। তার প্রমাণও পেলাম কিছুদিন পর। 2nd ইয়ার ফাইনাল চলে তখন। খুব মনোযোগ দিয়েছি পড়ায়। হঠাৎ একটা ফোন কল আসলো, যা আমার কল্পনাও কোনোদিন ছিল না। রোদুসি বাবা কল দিয়ে বলল, রোদুসি সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছে। আমি জাস্ট কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। তৎক্ষণাৎ ছুটে গেলাম। হসপিটালের বেডে শুয়ে সে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসল। পরে বলে সবই নাকি তার প্ল্যান ছিল। যদি রাজি না হই তাহলে আবারও নিজেকে শেষ করে দিবে। আবেগের বশে আবার কি করে ফেলে এসব ভেবে তখন চুপচাপ তার কথাগুলো শুনছিলাম। তার বাবা আমাকে আবারও রোদুসিকে পড়ানো কন্টিনিউ করতে বলে। তাদের একমাত্র মেয়ের ক্ষতি তারা কোনোভাবেই চায় না। এমনকি এও বলে দরকার হলে এখনই তারা মেয়েকে বিয়ে দিয়ে দিতে প্রস্তুত। পড়ানো শুরু করলাম, কিন্তু রোদুসির মনোযোগ থাকত সম্পূর্ণ আমার ওপর। তারপরও টেনে টুনে পাশ করে ফেলে। একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাই।
তখন থেকে আমি নিজেও রোদুসির প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তার পাগলামোগুলো আমাকে বাধ্য করবেছিল তার প্রেমে পড়তে। প্রতিদিন নিজ হাতে আমার জন্য রান্না করে আনত। একগুচ্ছ লাল গোলাপ এনে বলতো, দাও তো দাও, এগুলো আমাকে দাও। তার কাছে এগুলোই ছিল খুশি সুখ। আমার একটু ভালো ব্যবহারে খুশিতে সে কেঁদে ফেলত। আমার চোখে পানি চলে আসলো। এত ভালোবাসত মেয়েটা রায়ানকে। রায়ান আমার দিকে তাকিয়ে হাতে একটা টিস্যু দিল। চোখের পানি মুছলাম। রায়ান আকাশের দিকে তাকিয়ে আবারও বলতে লাগল, গ্র্যাজুয়েশনের পর আমার মাথায় বাইরে যাওয়ার ঝোঁক চাপল। যেতে হবে মানে যেতেই হবে। সেই সময়টাতে বাবার ব্যবসার অবস্থাও খুব একটা ভালো না, সংসারের অবস্থাও খুব একটা ভালো না। বেশ ভালো একটা জবের অফারও আমি নাকচ করেছি বিদেশ যাওয়ার আশায়। বাবা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, উনি চেষ্টা করবেন, তবে কথা দিতে পারছেন না। ভাই বলল সে টাকা দিবে। আমি তখন অন্য কোনো কিছু ভাবিনি। ভাই টাকা দিবে শুনে এতই খুশি হয়েছিলাম যে সে টাকাটা কোথা থেকে পাবে তা একবারও চিন্তা করিনি। 6 মাসে সব ধরনের কাজ কমপ্লিট করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। রোদুসির মনটা প্রায়ই খারাপ থাকত। সে আমাকে এ নিয়ে কিছু না বললেও হুট করে একদিন বলল, চলো বিয়ে করে ফেলি। রোদুসের মুখের দিকে তাকিয়ে আমি না করতে পারিনি, বরং এটাকে আমার যুক্তিযুক্তই মনে হয়েছে। মাকে কথাটা জানালে মা না করেন, বাবাও সায় দেন না। সায়ান ভাইয়ের আগে আমার বিয়ে, এটা বাবা মা মানতে নারাজ। তাই আমি আর রোদুসি লুকিয়ে কোর্ট ম্যারেজটা করে ফেলবো ভাবলাম। পরে ফিরে এসে সবাইকে জানাবো। 2 দিন পর বিয়ের ডেট ঠিক করলাম। কিন্তু হুট করে বিয়ের দিন সকাল থেকে রোদুসির ফোন সুইচ অফ আসছিল। আমি কোনোভাবেই তার কিংবা তার ফ্যামিলির কারো সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তাদের বাসায় গিয়েও দেখলাম যে তালা। পাশের বাসার তাদের জিজ্ঞাসা করলে জানায় তারা কাল মানে এর আগের দিন কোথাও গিয়েছে, ফিরেনি। রোদুসি বলেছিল সে তার গ্রামের বাড়ি যাবে, সকালে গিয়ে রাতে ফিরে আসবে। আমার সাথে আর কথা হয়নি। রাতে টায়ার্ড ছিলাম, তাই একবারে সকালেই ফোন দিলাম। কোনোভাবেই তার খোঁজ আমি পাচ্ছিলাম না। প্রীতম ভাইকে নিয়ে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে জিজ্ঞাসা করলেও পাই না। সবাই মোটামুটি টেন্সড ছিল ব্যাপারটায়। যাবেটাই বা কই? এর মধ্যেই সায়ান ভাইও নেই। মা সায়ান ভাইয়ের জন্য পাগল প্রায় অবস্থা। এদিকে রোদুসির খবরও নেই। আমার যাওয়ার ডেট ক্রমশ এগিয়ে আসতে লাগল। এর মধ্যেই একদিন বাবা বুকের ব্যথায় লুটিয়ে পড়েন। হসপিটালে নিয়ে যাই। ওখানে যেতেই রোদুসির বাবার দেখা পাই। বাবাকে অ্যাডমিট করে ওনার সাথে কথা বলতে গেলে উনি বারবারই আমাকে এড়িয়ে যেতে চান। আন্টি মানে রোদুসির মা কেঁদে কেঁদে বলতে থাকেন, আমার মেয়েটা শেষ, বাবা শেষ। ওনার কথা আমার বোধগম্য হচ্ছিল না। কি হয়েছে জিজ্ঞাসা করতেই উনি আমাকে হাতের ইশারা করেন। এগিয়ে যেতেই গ্লাসের ফাঁকে 4-5 রোগীর মাঝে একটা মুখ স্পষ্টভাবে ভেসে ওঠে। সে আর কেউ না, রোদুসি। হাতে ব্যান্ডেজ, অক্সিজেন মাস্ক লাগানো, সারা গায়ে সাদা কাপড়ে ঢাকা। চোখ বুঝে শান্ত হয়ে শুয়ে আছে। কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কিভাবে কেন তা মাথায় আসেনি। এসেছে কেবল মেয়েটা না জানি কতটা কষ্ট পাচ্ছে। রায়ানের মুখে স্পষ্ট বেদনার ছাপ। মনে হচ্ছে সে তার চোখের সামনেই রোদুসির কষ্টটা উপলব্ধি করতে পারছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিভাবে, কি হলো? জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম। রোদুসির মায়ের দিকে তাকাতেই বললেন, সেদিন সকালে রোদুসিকে নিয়ে ওনারা গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝপথে কয়েকটা ছেলে নাকি তাদের গাড়িতে হামলা করে। ছেলেগুলোর টার্গেটই ছিল রোদুসি। তারা রোদুসির বাবা মাকে বেঁধে ড্রাইভারকে মেরে রোদুসিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পুলিশের সহায়তায় রোদুসিকে খুঁজে পেলেও রায়ান মুখে হাত দিয়ে কেঁদে দেয়। আমি প্রথমবারের মতো এই শক্ত মানুষটার চোখে পানি দেখলাম। কিভাবে সান্ত্বনা দিতে হয় তার ভাষা পাচ্ছিলাম না। কাঁধে হাত রাখতেই রায়ান আমার 2 হাত তার হাতের মুঠো এনে বলে, আমায় কেউ বোঝে না রোদু, আমার পাশে কেউ নেই, তুমি থাকবে তো? রায়ানের চোখের পানি, হৃদয়ের ক্ষতবিক্ষত অবস্থা দেখে আমার চোখের পানিও হার মেনে ঝরতে লাগল। মুখে বলতে পারলাম না, আছি তোমার পাশে, সর্বপরিস্থিতিতে। তবে চোখের ইশারায় আস্থা দিলাম। রায়ান দম ফেলল, হাত ছাড়ল না, হাত ধরে রেখেই বলল, শি ওয়াজ রেপড। কথাটা শুনতেই বুকটা ধক করে উঠল। পুলিশের ধারণা মতে যারা তুলে নিয়েছিল কাজ তাদেরই। বাবার অসুস্থতা, রোদুসির অবস্থা, সব কিছু মিলিয়ে আমি ভীষণ অসহায় হয়ে পড়েছিলাম। ধীরে ধীরে রোদুসি রেসপন্স করতে শুরু করল। তাকালেই কেবল 2 চোখ দিয়ে পানি পড়ত। আমার চোখে চোখ রেখে তাকাতো না, দূর দূর করে তাড়িয়ে দিত।
এদিকে বাবার হার্ট ব্লক ধরা করে। ডাক্তার ইমিডিয়েট অপারেশনের কথা বলেন। এত টাকা কি করে ম্যানেজ করব না করব ভেবেই মাথায় বাস পড়ে। সেদিনই বেরিয়ে পড়ি। এক ফ্রেন্ডের সহায়তায় লোন তোলার চেষ্টা করি। সেদিন একটা আননোন নাম্বার থেকে কল আসে। কলটা ছিল ভাইয়ের। উনি আমাকে বলেন টাকা নিয়ে চিন্তা যেন না করি। আমার অ্যাকাউন্টে উনি টাকা পাঠিয়ে দিয়েছেন, বাবার চিকিৎসায় যেন কমতি না পড়ে। কথাটা বলেই সে কল কেটে দেয়, যেন প্রয়োজনের বেশি কিছু বলে ফেলেছে। সেদিনই বাবার অপারেশনের ব্যবস্থা করি, অন্য হসপিটালে ট্রান্সফার করি। এদিকে রদুসির কথাটা ধীরে ধীরে স্প্রেড হতে থাকে। তাদের আত্মীয় স্বজনরা দেখতে আসে, আমাকে দেখে নানা রকমের প্রশ্ন করে। রদুসি একদিন রেগে আমাকে বলে, আর কতবার যাওয়ার কথা বলবো, এত বেহায়া কেন তুই? যা, চলে যা, আমি আর তোর যোগ্য নই, আমি অপবিত্র। কথাটা আমাকে বিন্দুমাত্র কষ্ট দেয়নি। রদুসি আমাকে ১০০ বার তাড়িয়ে দিলেও আমি তার পায়ের কাছে পড়ে থাকতে রাজি ছিলাম। কিন্তু দিন দিন তার পাগলামো কেবল বেড়েই চলছিল। বাড়িতে নিয়ে যাওয়ার পর নিজেকে ঘরবন্দি করে রাখত, কারো সাথে কথা বলতো না। তাদের বাড়িতে গেলেই মনে হতো যেন কোনো মৃত্যুপুরীতে গিয়েছি। বাবার অপারেশনের পর ডাক্তার বাবাকে রেস্টে থাকতে বলল। বাবাকে বাড়িতে রেখে সেদিন কিছুটা স্বস্তি পেয়েছিলাম। বাবাকে সুস্থ দেখে একটা টেনশন কমেছে ভেবে স্বস্তি নিতে চাইলেও ভাগ্য মানেনি। পরের দিন থেকে চাকরির জন্য দৌড়াদৌড়ি শুরু করলাম। রেজাল্ট ভালো হওয়াতে আর পরিচিত বড় ভাইয়ের সহায়তায় একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাই। সকাল টু সন্ধ্যা ডিউটি করে রদুসিকে দেখে বাবার চেকআপ লাগলে করাতাম, অথবা ডাক্তারের সাথে যোগাযোগ। এক সপ্তাহেই হাঁপিয়ে উঠেছিলাম। সায়ান ভাইকে মনে মনে ডাকছিলাম, যেন খুব করে সে সময়টাতে ভাইয়ার অভাব বোধ করছিলাম। ভাইয়া এসেছিল, তবে একা নয়, সাথে তার পাহাড় সম অন্যয় সাথে নিয়ে। রদুসির বাড়ির ড্রয়িং রুমে বসেছিলাম, অধীর অপেক্ষায় বসেছিলাম একটিবার তার মুখ দর্শন করার আশায়। কিন্তু না, সে নাকি সিদ্ধান্ত নিয়েছে আমার সামনে আর আসবে না। হাজারবার ডাকার সত্ত্বেও সে আসেনি। তাও অপেক্ষায় ছিলাম, যদি দরজা খুলে টুক করে ঢুকে যাব। তাকে দেখার তৃষ্ণায় মন বেকুল ছিল। সে সময়টাতেই পুলিশের কল আসে, রদুসির কেসের সাথে জড়িত আসামিরা ধরা পড়েছে। আমি আর রদুসির বাবা দুজনই আর বসে থাকিনি, সাথে সাথেই যাই। একের পর এক ধাক্কা যেন আমি কোনোভাবেই নিতে পারছিলাম না। পুলিশ স্টেশনে সায়ান ভাইকে দেখে আমি অবাক হয়েছিলাম। তার মাঝে আমি কোনো সায়ান ভাইকে দেখছিলাম আমি জানি না। বিধ্বস্ত অবস্থা, চুল মুখ উস্কো খুস্কো, পাগল উন্মাদের ন্যায় বসে আছে। শরীরের হাড়গুলা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যেন সে কতদিনের অনাহারী। পুলিশ আমার দিকে তাকিয়ে বলল, এই সে গ্যাং যারা রদুসির রেপ কেসে জড়িত। এখন রিমান্ডে নিলেই বাকি সব তথ্য বেরিয়ে আসবে। রদুসির বাবার সাথে আরও কথা হলো। আমি চুপ করেছিলাম। সায়ান ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এসব কি ভাই, তুমি? ভাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, একটা কথাও বলেনি। আমি পুলিশকে বললাম, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, মানে উনি আমার আপন বড় ভাই। সে যতই খারাপ হোক, এমন নিকৃষ্ট কাজে কখনোই সে জড়িত থাকবে না। ওনারা নাকি যথেষ্ট ইনফরমেশন কালেক্ট করে তাদের ধরে এনেছে, এবং সেখানে যথেষ্ট প্রমাণ পেয়েছে এসব কাজের। তবে রিমান্ডে নিলে বাকি তথ্য বেরিয়ে আসার আগে কিছু বলতে পারছেন না, কোর্টে চালান দিবে। কথাটা ভেবেই আমি কুল কিনারা হারিয়ে ফেললাম। এবার আমি কার জন্য লড়ব, আমার ভাই নাকি প্রেমিকার জন্য? সায়ান ভাই আমার ভাই জানার পর থেকে রদুসির বাবানাও আমার সাথে আর ভালো ব্যবহার করেনি। তাদের ধারণা মতে বড় ভাই এমন হলে ছোটটার উপর তারা কিভাবে ভরসা করবে? কথাটা যথেষ্ট যৌক্তিক হলেও আমাকে তো তারা চিনত, তাই না বলো? তবুও আমাকে তাদের বাসায় যাওয়া আসা করতে সম্পূর্ণভাবে নিষেধ করে দিল। বাবার অবস্থার কথা চিন্তা করে বাবা মাকে সায়ান ভাইয়ের কথা না জানাতে চাইলেও এসব ব্যাপার কখনো গোপন থাকে না। মা জেনে যায়, মা জেনেই যে কোনো উপায়ে সায়ান ভাইকে ওনার কাছে ফিরিয়ে আনতে বলে। আমি অথই সাগরে পড়ি। অনেক ভাবার পর সিদ্ধান্ত নেই, সায়ান ভাই আমার ভাই হলেও সে যদি সত্যি এসবে জড়িত থাকে তাহলে সে একজন অপরাধী, আর অপরাধ করে সে পার পেয়ে গেলে এমন অপরাধ করতে আর কারো গায়েও লাগবে না। একটা মেয়ের জীবন ধ্বংস করে অপরাধী মুক্ত হয়ে ডানা মেলবে কেন? হোয়াই? প্রকৃত অপরাধীকে সাজা পেতেই হবে।
এভাবেই প্রায় মাসখানেক চলে গেল। রিমান্ডের শুনানি শুনে ভাইয়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। এর মাঝেই রোদুসি মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। আঙ্কেল আমার হাতে ভরে রিকোয়েস্ট করল রোদুসিকে বিয়ে করার জন্য। হুট করে এমন বিহেভে অবাক না হয়ে বিয়েতে মত দিয়ে দিলাম। সিদ্ধান্ত নিলাম দূরে কোথাও গিয়ে দুজনে সংসার পাতব। এ দুনিয়ার হিংস্র পশুগুলো থেকে আগলে রাখব। বিয়ে করে পবিত্র সম্পর্কে আবদ্ধ হব দুজন। রায়ানের অসহায় কণ্ঠে বলা কথাগুলোতে আমি কেমন রিয়্যাক্ট করব তা বুঝে উঠতে পারছিলাম না। নিজেকেও অসহায় মনে হচ্ছে, সান্ত্বনা কিভাবে দিতে তাও যেন ভুলে গেলাম। রায়ান আমার দিকে তাকালো, আমার 2 হাত তার হাতের মুঠোয় রেখে বলল, আমায় কেউ বোঝে না রোদু, কেউ না। আজ তোমাকে সবকিছু বলে কেমন শান্তি লাগছে। তোমার সাথে বড্ড অন্যায় করা হয়েছে রোদু। ছেলে হয়ে মায়ের ইমোশনের কাছে হেরে যেতে হয়েছে আমাকে। মাফ করো আমায় রোদু, আমি সত্যি বড্ড অসহায়। আমি কিছু বললাম না, কেবল হাতটা শক্ত করে আঁকড়ে রাখলাম। এতেই যেন রায়ান ভরসা পেল। সে বলতে লাগল, সে সময়টাতে বিপদ চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছিল। আমি ঠিক কার সাথে লড়ব তাই ভেবে কুল পাচ্ছিলাম না। একদিকে আমার বাবা মা ভাই, অন্যদিকে রোদুসি। রোদুসিকে দেখলেই আমি ভীষণ রকম প্রতিবাদী হয়ে উঠতাম। মন চাইতো সেই মুহূর্তেই ওই জানোয়ারকে খুঁজে বের করে শেষ করে দেই। যে রোদুসির সত্তা তাকে নষ্ট করে দিয়েছে। যে রোদুসির হাসি ছাড়া ঠোঁটে বুলি ফুটত না, সে রোদুসি হাসতে ভুলে গিয়েছিল। সেই রোদুসি হারিয়ে গিয়েছিল। যে রোদুসি আমার জন্য পাগল ছিল, কত শত পাগলামো করে আমাকে ভালোবাসতে বাধ্য করেছিল, সেই রোদুসি আমাকে দূর দূর করে সে সময়টায় তাড়িয়ে দিত। বুঝতে পারছো রোদু, বুঝতে পারছো? রোদুসিকে হাসপাতালে নিয়ে সব ধরনের টেস্ট করানোর পর জানতে পারলাম রোদুসি প্রেগনেন্ট। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। রোদুসির বাবা সাথে সাথে ডিসাইড করে ফেললেন অ্যাবর্শনের। বিশ্বাস করো রোদু, আমি ঠিক কী চাচ্ছিলাম আমি জানি না। কথাটা শোনার পর ঠিক কতটা সময় নিজের মাঝে ছিলাম না তা আমার সত্যিই অজানা। আমার হুঁশ আসলো যখন রোদুসির চিৎকার চেঁচামেচির আওয়াজ কর্ণদয়ে পদার্পণ করল। ছুটে গেলাম রোদুসির কাছে। সে চিৎকার করে বলছে কেউ পারবে না তার কাছ থেকে তার সন্তান নিয়ে যেতে। সে দিবে না তার বাচ্চা নষ্ট করতে। এইটুক একটা মেয়ে, নিতান্তই বাচ্চা একটা মেয়ে কিনা নিজের বাচ্চার কথা বলছিল। তুমি ভাবতে পারো রোদু, এর 2 দিন আগেও সে কত রকমের পাগলামো করেছে আমার সাথে, কত ধরনের বায়না ধরেছে, প্রাণবন্ত কিশোরীর ন্যায় খিলখিলিয়ে হেসেছে। তার এই অবস্থা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। দরজার পাশে দাঁড়িয়ে কেবল চোখের পানি ফেলছিলাম। রোদুসির কান্না সেদিন হাসপাতালের প্রত্যেকটা সদস্যের হৃদয় নাড়িয়েছে। মুষ্টিবদ্ধ হাতে যখন রুমের ভেতর কান পেতেছিলাম, কান্নারত মিষ্টি অসহায় এক মোলায়েম কণ্ঠ এসে কানে ঠেকেছে। কত সুন্দর প্রাপ্তবয়স্কদের মতো সে বলছিল, মা, মাগো, দেখো ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে। আমার এইটুকু বাচ্চাটা তো আমার পেটে মা, এখনো আসেনি, যার সাথে আমার রক্ত মিশে আছে মা, যে দুনিয়াতে এসে আমাকে মা বলে ডাকবে। আমি যখন তোমাকে প্রথম মা বলে ডেকেছিলাম তুমি তখন খুশি হওনি মা? তাহলে সে যখন আমাকে মা বলবে আমি কতটা খুশি হব ভাবতে পেরেছ? তুমি ওদের বলে দাও মা, আমি আমার বাচ্চা দিব না, ঠিক আছে? ও মা, কথা বলছো না কেন? ও বুঝেছি, তুমি মনে হয় বুঝতে পারছো না, কিংবা আমাকে নিয়ে বুঝছিন্না করছো, তাই তো? আমি আর তোমার কোনো কথা ফেলবো না মা। আমি তোমার আর বাবার সব কথা শুনবো। আমি প্রতিদিন নিয়ম করে খাবো। আমি খেলে তো আমার বাচ্চাও খাবে, তাই না মা? আমি খাবো, বেশি বেশি খাবো, এই এত্তো। আর শুনো মা, তোমার সব কথা শুনবো। রায়ানের কাছেও যাব না, ওর জন্য আর পাগলামো করব না। ওই যে সুমাইয়া আছে না, আমাকে হিংসা করত, ওর সাথে তুমি রায়ানের বিয়ে দিয়ে দাও, ওরা সংসার করুক। হ্যাঁ, এ মা, তুমি কাঁদছো কেন? কথা বলো না। রোদুসির বলা শেষের কথাগুলো শুনে আর থাকতে পারিনি। ভেতরে ঢুকে দেখি আন্টি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি এক টানে ওকে আমার দিকে এনে বললাম, এই কি বললে তুমি? সে আমার চোখে চোখ রাখেনি রোদু, সে ভীতু ছিল, কিন্তু আমাকে বুঝতে দিতে চায়নি। মুখে রাগের লালিমা এনে আমাকে কড়া কণ্ঠে বলেছিল, যা, চলে যা, কতবার বলেছি আমার কাছে আসবি না। আমি তার হাত ধরে শক্ত কণ্ঠে বলেছিলাম, আসব, 100 বার আসব। আমার হাত ছিটকে সরিয়ে ফেলে সে ধস্তাধস্তি হয় আমাদের। আন্টি এসে রোদুসিকে সরিয়ে নিলে সে টেবিলের ওপর থেকে ছুরি নিয়ে আমার ওপর ছুঁড়ে মারে। তার টার্গেট আমি ছিলাম না, আর তাই তো আমার কপালে রক্ত দেখে
দু হাতে মুখ ঢেকে হুহু করে কেঁদে দেয়। তার কান্নায় আমার ঠোঁটের কোণে হাসি এসেছিল। যতই অস্বীকার করুক, আমি তো জানি সে আমায় ছাড়া অসম্পূর্ণ। দু হাতে আগলে নেই তাকে, ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে আমার বুকেই পড়ে থাকে। আঙ্কেল আন্টিকে নিয়ে বেরিয়ে যান। রদুষী আহ্লাদে কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, চলে যেতে বলেছি। আমি হেসে বললাম, আর আমি নিয়ে যেতে এসেছি। সে আমার কথার উত্তর দিল, আমি আর একা নই। আমি আলতো মাথায় হাত বুলিয়ে বললাম, ভালোবাসায় ভাগ বসানোর মানুষ আসছে, সহ্য হবে তো? সে আমার গলা জড়িয়ে হুহু করে কেঁদে দিল। তার কষ্ট আমি উপলব্ধি করতে পারলেও সে মুহূর্তে তাকে ভেঙে যেতে দেওয়া যাবে না, কেবল একটা কথাই মাথায় বাজছিল। যতটুকু পারি বুঝ দিলাম, আমি তার পাশে আছি, কেউ কিচ্ছু বলতে পারবে না, আমার বউ কেবল সেই হবে। মেয়েটা আমার কথা বিশ্বাস করলেও আমি আমার কথা রাখতে পারিনি রতু। রায়ান শব্দ করে কেঁদে দিল। মুহূর্তের মধ্যে আমাকে জড়িয়ে ধরে তার চোখের কার্নিশ বেয়ে পড়া জলে আমার পিঠ ভিজিয়ে দিল। আমার কাঁধে মুখ গুজে সে অশ্রু বিসর্জন দিতে লাগল। প্রিয়জনের চোখের পানিটাই সহ্য করতে পারছি না, আর সে কিভাবে রদুষীকে ওই অবস্থায় সহ্য করেছে ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল। রায়ান আমার সাথে মিশে আছে, আমাদের মধ্যে 1 ইঞ্চি পরিমাণও দূরত্ব বিদ্যমান নেই, তবুও মনের মধ্যে কোনো রকম অনুভূতির সৃষ্টি হচ্ছে না। কেবল একটাই ইচ্ছা জাগছে, কোনোভাবে রায়ানের কষ্টগুলো যদি দূর করে দিতে পারতাম, কোনো এক অদৃশ্য ম্যাজিকের সহায়তায় যদি সম্পূর্ণ অতীতকে মুছে দিতে পারতাম। এসবের কোনোটাই সম্ভব নয় আফসোস, তবে রায়ানের পাশে থেকে তার সাপোর্ট হয়ে ভালোবেসে বেঁচে থাকা সম্ভব। হ্যাঁ, সম্ভব। থাকবো আমি তোমার পাশে, তোমার অস্তিত্বে নিজেকে বিলীন করব ভালোবেসে। আছি তো, আমি আছি তোমার পাশে, মনে মনে কথাগুলো আওড়ালাম। অটোমেটিক আমার হাত রায়ানের পিঠ ছুল। রায়ান আমাকে আরও শক্ত বাঁধনে বেঁধে ফেলল। আস্তে করে সোফার বালিশটা আমি পিঠে দিলাম। রায়ান আমার ওপর হেলান দিয়ে চোখ বুজে আছে। আলতো করে বললাম, রুমে গিয়ে শুই। উহু, রায়ানের ভাঙা গলা। বাধা দিলাম না, থাক কিছু সময় এভাবে। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিলাম। রায়ান উঠে বসল। আমার উড়না নিয়ে মুখ মুছে বলল, দেখো তো আমার চোখ মুখ কি ফুলে গিয়েছে? আমি মাথা দিয়ে বুঝালাম, হ্যাঁ। সে মলিন হেসে বলল, রদুষী দেখলে হাসত, খুব হাসত, আমাকে নাকি এভাবে খুব পচা লাগে দেখতে। আমি মুখ ফসকে বলে ফেললাম, কই না তো, এভাবে অনেক আদুরে আদুরে লাগছে। রায়ান চকিতে আমার দিকে তাকালো, কিছু বলল না, কেবল মুচকি হাসল। আমি কথা ঘুরিয়ে বললাম, তারপর কি হয়েছিল? রদুষীর বাচ্চাটাই কি তোতুল? রায়ান এক দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। তারপর বলল, রদুষীকে সেদিন মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে সায়ান ভাইয়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরুলাম। রদুষী শারীরিক মানসিক দুদিক থেকেই দুর্বল থাকায় ডাক্তার কয়দিন হাসপাতালে রাখার সাজেস্ট করলে আমরা আর বাধা দেইনি। রদুষীর বাবার দুহাত ধরে কেবল অসহায় আবদার রেখেছিলাম, রদুষীর ইচ্ছার বিরুদ্ধে যেন কোনো রকমের পদক্ষেপ নেয়া না হয়। সেদিন সেই মুহূর্ত থেকে রদুষীর সমস্ত দায়িত্ব আমার। সায়ান ভাইয়ের কাছে গেলে উনি আমার কপালের ক্ষত দেখে ঘাবড়ে যান। আমি তাচ্ছিল্য হাসি। উনি আমার কপালের ব্যান্ডেজ দেখে আমার ব্যথার আন্দাজ করতে পেরেছিলেন। অথচ দেখো, আমার হৃদয়ে যে রক্তক্ষরণের বন্যা বয়ে যাচ্ছিল তা একটা বারও বোঝার চেষ্টা করেননি। আমি উনার কাছ থেকে সত্য জানার আশায় একটু কঠোরভাবে প্রশ্ন করি, কেন এই পাপের সাথে জড়ালে ভাই? কেন এমন জঘন্য একটা কাজে নিজের নাম লাগালে? হোয়াই? আমি ভেবেছিলাম ভাই সব কিছুই অস্বীকার যাবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাই সব স্বীকার করে নেয়। আমার পায়ের তলা থেকে সেদিন মাটি সরে গিয়েছিল। ইচ্ছে করছিল দুহাতে ভাইকে মেরে ফেলি। কেন সে এমন জঘন্য একটা কাজ করল? তার মস্তিষ্ক এতটা বিকৃত কিভাবে হলো? বিকৃত মস্তিষ্কের মানুষ ব্যতীত এমন জঘন্য কাজে লিপ্ত হতে কেউ পারে বলো? বলো না রদু, পারে? রায়ানের কান্নাগুলো আমি আর নিতে পারছিলাম না, তাই ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিলাম। রায়ান উঠে বসে দম নিল। কিছু বলতে চাইলে আমি বাধা দিলাম, কিন্তু সে শুনল না, বলল, আমি এই কাহিনীর সমাপ্তি ঘটাতে চাই রদু। এই কষ্ট আর বয়ে বেড়াতে পারছি না। আমার খুব করে পাশে কাউকে প্রয়োজন, যার সাথে সব দুঃখ শেয়ার করা যাবে। তোমাকে সুখের রাজ্যে ঘুরাতে না পারলেও আমার অল্প সুখ আর দুঃখের সঙ্গী করতে চাই, হবে তো? মাথা নেড়ে সাই দিলাম। এভাবে বললে কি কভু ফিরিয়ে দেয়া যায়? না, অতটুকু সুখী যে আল্লাহ তাআলা আমার কপালে লিখে রেখেছেন, এই বা কম কিসে? স্বামীর সুখ দুঃখে পাশে থাকতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। রায়ান তার দুহাতের মুঠোয় আমার হাত রেখেই বলল,
জানো রদু, ভাই বাউন্ডুলে ছিল, কিন্তু বখাটে নয়। আমি স্বচক্ষে কখনো তাকে কোনো রকমের কোনো অন্যায় করতে দেখিনি, বরং বড়দের সম্মান করতে দেখেছি আর ছোটদের স্নেহ। আমাকে তো কখনো কোনো বিপদ, দূর ছোট ব্যথার আছড়ও আসতে দেয়নি। আমাকে কখনো ছোট করেনি। সে পড়ালেখায় বলতে গেলে 0 ছিল, অথচ আমি বুয়েটের মতো জায়গা থেকে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ভাই চাইলেই এ নিয়ে মন কষাকষি করতে পারত, কিন্তু তা করেনি। উল্টো আমাকে নিয়ে গর্ব করত। বাবার হাজার বকা খেয়েও আমাকে নিয়ে মাতামাতি করত, আমার রেজাল্টে খুশি হতো। কি থেকে কি হয়ে গিয়েছিল সে সময়টাতে ভাবলে এখনও বিশ্বাস করতে ইচ্ছে হয় না। মনে হয় দুঃস্বপ্ন ভেবে ভুলে যাই সব কিছু। সেদিন ভাইয়ের সাথে দেখা করে আমি অবাক হয়েছিলাম। আমি জানতাম ভাই আমাকে সত্যটাই বলবে, তবে এত জঘন্যতম সত্যের প্রকাশ ঘটাবে তা ছিল কল্পনাতীত। ভাইয়ের কাছে আমি ছিলাম প্রিয়, খুব প্রিয় কেউ। আমার আবদারগুলো কিভাবে যেন ভাই পূরণ করে ফেলত। আমি কখনো ভাবিনি আমার আবদার মেটাতে গিয়েই ভাই এত নোংরা এক খেলায় মেতে উঠবে। আচ্ছা রদু, টাকাই কি সব? ভাই আমাকে সেদিন কি বলেছিল জানো? বলেছে, তুই ছোট রায়ান, তুই দুনিয়ার কঠিন সত্যগুলো এখনও উপলব্ধি করতে পারবি না। যেদিন নিজের উপরে ঝড়ের তাণ্ডব দেখবি সেদিন বুঝবি দুনিয়া কত কঠিন। আমি তাচ্ছিল্য হেসে বললাম, এর পরও কি আর কোনো ঝড়ের বাকি আছে ভাই, বলতে পারো? বাবা হাসপাতালে, মায়ের অবস্থাও ভালো না, আর আমার ভালোবাসা, সে বেঁচেও মরার পথে। সব কিছুর জন্যই দায়ী তুমি ভাই, তুমি। ভাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তর ভালোবাসা মানে? আমি চোখ মুখ শক্ত করে বললাম, রদুসি। ভাই তার পরেও চিনল না, পরে তুতলিয়ে বলল, ওই মেয়েটা। বলেই দুহাতে মুখ ঢেকে উচ্চারণ করল, শিট। ভাই রদুসির নামটা পর্যন্ত জানে না। ব্যাপারটায় আমার কেমন খটকা লাগলো। আমি ভাইয়ের হাত জোর করে বললাম, প্লিজ ভাই, আমাকে খুলে বলবে সবটা। এর ভিতরে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেল। কনস্টেবল পরিচিত হওয়ার রিকোয়েস্ট করলাম আর একটু সময়ের জন্য। ভাই বলতে চাইল না কিছুই, শুধু বলল, যা এখনই চলে যা। আমি ইচ্ছে করেই করেছি সবটা। এবারে আমার ফাঁসি টাসি হবে না কি রে? হয়ে গেলেই ভালো। এমনিতেও আর কারো সামনেই মুখ দেখাতে পারবো না। ভাইয়ের পায়ে ধরতে বাধ্য করেছে ভাই, যখন কোনোভাবেই আমার কথা শুনছিল না। এদিকে বাবা মায়ের অবস্থাও খারাপ। চারিদিকের মানুষের কথায় বাবা আরও অসুস্থ হয়ে পড়ছিল। এত বড় অপারেশনের পর বাবাকে নিয়ে টেনশন ছিল সবচেয়ে বেশি। এদিকে সব সত্য না জেনে ভাইকে সাজা দিতেও মন মানছিল না। আমি কেন যেন কোনোভাবেই মানতে পারছিলাম না যে ভাই এসবে জড়িত। আমি জানি ভাইকে ইমোশনালি ব্ল্যাকমেইল করলে সে মানবে। হলো তাই। 3rd ক্লাস ইমোশনাল ব্ল্যাকমেইল করলাম। যদি ভাই সব কিছু খুলে না বলে, সব ছেড়ে ছুড়ে নিজেকে শেষ করে দেব। এই পেনগুলো আমি আর জাস্ট নিতে পারছি না। ভাই আমার কথা গভীরভাবে বিশ্বাস করে। সে কেঁদে দেয়, আমার হাত ধরে বলে, তুই বাইরে এদিকে। বাবার বিজনেসের অবস্থাও খারাপ। আমিও পড়াশোনা করিনি। মায়ের ওষুধপত্র, বাড়ি ভাড়ার টাকা, সব কিছুর জন্য বাবা হিমশিম খেয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের কিছুই জানায়নি। প্রতিদিন রাতে বাড়ি ফিরতেই বাবার সাথে আমার ঝামেলা হতো। নানা রকম গালি দিত বাবা আমাকে। আমি বাবাকে বুঝতে চেষ্টা করিনি, উল্টো বাবার ওপরও রাগ দেখাতাম। বাবাকে বলেই ফেলি একদিন, বাবা টাকার গরম দেখাচ্ছে, এরকম 2 কোটি রোজগার করা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু সত্যিটা বুঝার চেষ্টা করিনি। বাহিরের জগজমকাটাটা যতটা সুন্দর, যতটা উজ্জ্বল, আমার ভবিষ্যৎটা ঠিক ততটাই অন্ধকার। সেটা সেদিন উপলব্ধি করলাম, যেদিন বুঝলাম আমার মতো অশিক্ষিতদের কেউ চাকরি দিবে না। দোকানের কর্মচারী হওয়ার অফার দিল এক বন্ধু। এটা আমার খুব ইগোতে লাগলো। আশ্চর্য, আমি কিনা দোকানের কর্মচারী হব? জিনিসটা মানতে পারিনি। এ নিয়ে বন্ধুর সাথে বিরাট ঝামেলা হয়। সেদিন রাতেই একটা আননোন নাম্বারে কল আসে। লোকটা জানায় সে একটা বেসরকারি কোম্পানির ম্যানেজার। বিশ্বাস না হওয়ার মতো কথাবার্তাগুলোকেও বিশ্বাস করতে বাধ্য হই, কারণ আমার মাথায় তখন টাকার চিন্তা চলছিল। যে কোনোভাবেই একটা না একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। লোকটি দেখা করতে বললে আমি এর পরের দিনই দেখা করি তার সাথে। কথায় কথায় বুঝতে পারি কাজগুলো সম্পূর্ণ বেআইনি, তবে তারা ডাইরেক্টলি কিছু বলেনি। আমার মন কিছুতেই সায় দিল না। তবে উনারা বারবার আমাকে বুঝিয়েছে যে আমাকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট মাল আনা নেয়ার দায়িত্ব নিতে হবে। এর মধ্যে কেমন মাল থাকবে না থাকবে ভেবে আমি নাকচ করে দেই। বাড়িতে ফিরে এসে দেখি মালিক এসে মাকে যা নয় এটা বলে অপমান করে যাচ্ছে। বাবা বাড়ি ভাড়া দিচ্ছেন না নাকি গত 3 মাস যাবৎ।
বাবার অবস্থা এত খারাপ তা বুঝতে পারিনি। মায়ের থেকে জানলাম বাবার ব্যবসা শেষ, আর 50 লাখ টাকা লস হওয়ার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। সেদিন রাতেও বাবার বুকে পেইন উঠল। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঔষধের সাথে কিছু টেস্ট করতে দিলেন। বাবাকে হাজারবার জোর করলেও কোনো রকম টেস্ট করালেন না। আমারও জোর করানোর মতো অবস্থা ছিল না, কারণ কমপক্ষে হলেও সে মুহূর্তে 20-25 হাজার টাকার প্রয়োজন ছিল। ভাবলাম কটা দিন পর হাতে টাকা আসলে বাবার ট্রিটমেন্ট করাবো। এর ভিতর ওই লোকের সাথে যোগাযোগ করি, বলি যে আমি কাজটা করতে রাজি, তবে কোনো ধরনের অনৈতিক কাজে আমি জড়াতে চাই না। লোকটা আমাকে ভরসা দেয়। তাদের বসের অর্ডার মতো মাল সাপ্লাই দিতাম, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতাম। এই কাজের জন্য বেশ মোটা অঙ্কের টাকা দিত। বাড়ি ভাড়া, বাবা মায়ের ঔষধ সব পরিশোধ করলাম। একদিন পুলিশ আমাদের ট্রাক ধাওয়া করল। জঙ্গলে লুকালাম। 3-4 দিনের মতো পালিয়ে থাকতে হয়েছে। আমার ওপর বাবার সন্দেহ বাড়তে থাকল। বাবা মাকে দিয়ে আমাকে নিষেধ করল, তোকে যেন এসব কিছুই না জানাই। তোর পড়াশোনায় ব্যাঘাত ঘটুক বাবা তা চান না। সিদ্ধান্ত নেই এই কাজ ছেড়ে দেব। এর পরেই তুই বাসায় আসিস। বাহিরে যাওয়ার কথা বলিস, তোর আবদারে নাকচ করতে বাবার কষ্ট হয়, আমি তা দেখি। বাবার প্রিয় পুত্র যে তুই, তাই তো হাজার কষ্টের ছিটে ফোটাও তোকে জানাতে দেয়নি। তাছাড়া তুই আমার একমাত্র ভাই, তোর আবদার পূরণের ইচ্ছা আমারও জাগে, তবে আমার সাধ্য ছিল না। বাবা টেনশনে পড়ে যান। আমার কাছে প্রথমবারের মতো বাবা এসে বলেন, সায়ান, কিছু কি করা যাবে? বাড়িতে যে জমি আছে তা বিক্রি করলে লাখখানেক পাওয়া যাবে। আমি হাসলাম, লাখখানেক টাকায় কিছুই হবে না। বাবাকে বুঝতে দিলাম না, বললাম তুমি জমি বিক্রির ব্যবস্থা করো, বাকিটা আমি দেখছি। বাবা আমার কথায় কেমন ভরসা পেলেন, চোখ মুখ চকচক করে উঠল। মনে মনে বললাম, শেষবারের মতো অন্যায় কাজটা করে ফেলব, তারপরে এই পথ থেকে সরে আসব। কথাটা বলেই ভাই বিশ্রীভাবে হাসে, যে হাসিতে ঠাট্টা কষ্ট উভয়ই লোকায়িত ছিল। ভাইকে বলি, তার মানে? ভাই আমার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, আহা, আবারও ওই লোকের কাছে যাই। তোর যাওয়া আসা মিলিয়ে আর বাবার চিকিৎসার কথা ভেবে আনুমানিক 25 লাখ টাকা ধরে রেখে টাকা চাই তাদের কাছে। ম্যানেজার জানায় এত টাকা দেয়া সম্ভব না, খুব বেশি প্রয়োজন হলে যেন তাদের বসের সাথে কথা বলি। আমি রাজি হই। ওদের দলের লিডার খুব ধুরন্তর টাইপের লোক, মারাত্মক চালাক। আমাকে শর্ত দেয়, এত টাকা তো আর এমনি এমনি দিবে না, 2 বছরের এগ্রিমেন্ট চাই। এই 2 বছরে ওনাদের কথা মতো সব ধরনের কাজ করতে হবে, আদারওয়াইজ এর ফল ভালো হবে না। একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করায়, তাদের কথা মতো সাইন করি। এরপর থেকে শুরু হয় কাজ আর কাজ। তোর টাকাটা বাবাকে আর তোকে বুঝিয়ে দিয়ে ভাবি এরপরে বাবার চিকিৎসায় মন দিব। বাবার ব্যথাটা দেখেছিলাম ক্রমশ বাড়ছে। প্রায় প্রতিদিনই তারা আমায় এক ধরনের ইঞ্জেকশন পুশ করত। আমিও তালমাতাল হয়ে পড়ে থাকতাম। বাধ্য ছিলাম, কিছুই করার ছিল না আমার। গাঞ্জা সেবন করতাম। তাদের সাথে থাকতে থাকতে ধীরে ধীরে এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। একদিন বসের ডাক পড়ে, একটা মেয়েকে কিডন্যাপ করে আনতে বলে। আমি নাকচ করলে স্ক্রিনে বাবা মার ছবি এনে বিশ্রীভাবে হাসে। বুঝতে আর বাকি রইল না উনি কি বুঝাতে চাইছেন। নানাভাবে বুঝালেও শুনেন না, উল্টো আমাকে ভয় দেখান। বাধ্য হয়ে তাদের দলের লোকদের সাথে রওনা দেই, কিডন্যাপ করি। কিন্তু এর পরের ঘটনাটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি কখনো এমনটা চাইনি। মেয়েটা নিতান্তই বাচ্চা ছিল। বিশ্বাস কর, আমার নিজের ওপরই নিজের ভীষণ রকমের ঘৃণা হচ্ছে। কথাটা বলেই ভাই দেয়ালে জোরে ঘুষি দিল। কনস্টেবল এসে বললেন, আর টাইম দেয়া সম্ভব না, চলে যেতে হবে। আমি বাকি কথাটাও শুনতে চাচ্ছিলাম, এর পরে কি হয়েছিল। তাহলে কি ভাই নির্দোষ? আর বাবা কি ভাইয়ের কাজকর্ম সম্পর্কে কিছুই জানতেন না? সব কিছুই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল কেবল। আচ্ছা রদু, তারা আমাকে কিছু জানায়নি কেন বলো তো? সংসারের হাল ধরার মতো পর্যায়ে কি আমি গিয়েছিলাম না? কেন রদু, কেন বলো? আমি কোনো রকমে বললাম, তারপর কি হলো? আমি কোনো রকমে বললাম, তারপর কি হলো? সময় শেষ শোনার পর কনস্টেবল আমাদের 2 ভাইয়ের ক্রন্দনরত চেহারা দেখে হয়তোবা মায়া হয়, বলে আর 5 মিনিটের পরে আর কোনো সময় দেয়া হবে না। কৃতজ্ঞতার চেহারায় তাকাই, ভাইকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করি, এর পরে কি হয়েছিল? কেন তুমি আজ এখানে? কেন তোমাকেই দোষী বলা হচ্ছে? ভাই আমার দিকে তাকিয়ে বলে, কিডন্যাপ করার পর তাদের এক পরিত্যক্ত আস্তানায় নিয়ে যায়। বলে রাখি, সেখানে এর আগে আমি আর কখনো যাইনি। মেয়েটাকে বেঁধে রেখে পেছনে একটা রুমে রেখে দেয়, আর আমরা সামনের রুমে থাকি। রুম বলতে তেমন কিছুই না, পুরনো নোংরা টিনের ঘর। মেয়েটার হুঁশ ছিল না তখন, অচেতন হয়ে পড়েছিল। বস আসার অপেক্ষায় ছিলাম সবাই। হুট করে আমাদের দলের একজনের কাছে ফোন আসে। সে জানায় বস পরের দিন সকালে আসবে।
কথাটা শুনে আমি বলি, সকালে আসবে মানে? মেয়েটাকে না ভয় দেখিয়ে ছেড়ে দেওয়ার কথা? কথাটা বসই আমাকে বলেছিল। লোকগুলো বিশ্রীভাবে হাসে, বিশ্রী গিয়ঙ্গিতে কথা বলে আমাকে জানায়, তোর এত চিন্তা যখন, তোর কাছেই ছেড়ে দেই। সবগুলো একসাথে হেসে আমাকে ঘিরে ধরে মুখ বেঁধে ফেলে। তারপর কতগুলা ইঞ্জেকশন পুশ করে আমাকে নিয়ে মেয়েটার পাশে ছেড়ে দেয়। আমি তখনও ঝাপসা চোখে দেখেছিলাম মেয়েটির জ্ঞান ফিরেছে, ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে, হাত মুখ বাঁধা অবস্থায়। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে আমার পাশেই মেয়েটাকে পাই, রুম তখনও লক করা, মেয়েটার জ্ঞান ছিল না। আমি কাপড় পরে নিয়ে মেয়েটাকে তার উড়না দিয়ে ঢেকে দেই, আলতো থাপড় দেই, কিন্তু সাড়া পাই না। বাধ্য হয়ে পাজা কোলে করে বেরিয়ে যাবার জন্য দরজা ভাঙার চেষ্টা করি, সফলও হই। দিক বেদিক হারিয়ে হাঁটতে থাকি। ভেতরে অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কেন এই পথে পা বাড়িয়েছিলাম? এসব আফসোসের মাঝেও একটা কথাই মাথায় বাজছিল, মেয়েটাকে বাঁচাতে হবে। কাছাকাছি একটা সরকারি হাসপাতালে নিয়ে মেয়েটাকে রেখে চলে আসি। তখন ভোর, সূর্যের আলো কেবল ফুটেছে। আড়াল থেকে লক্ষ্য রাখি, দেখি কিছু নার্সরা মিলে ভেতরে নিয়ে যাচ্ছে। এর আধ ঘন্টা পরেই পুলিশের গাড়ি আর মেয়েটার বাবা মার দেখা মিলে। বুঝতে পারি হয়তোবা জানানো হয়েছে তাদের। এরপর আবার পালিয়ে যাই। আমার মাথা ঠিক নেই রায়ান, আমি পাগল হয়ে গেছি। আমার কঠিন সাজা পাওয়া প্রয়োজন, কঠিন। তাদের বল না, আমাকে দ্রুত যেন ফাঁসি দিয়ে দেয়। আমি কি করলাম এটা রায়ান, কি করলাম? এসব কথা শুনে আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। ভাইকে কি আর কি প্রশ্ন করব? এখানে ভাইয়ের দোষ আছে, আর সেটা একটাই, সে অন্যায় পথে পা বাড়িয়েছিল, আর এই অন্যায় তার পিছু ছাড়েনি। ভাই বারবার আমাকে বলেছে সে কোনো একটা চক্রান্তের শিকার। তাদের দলের লিডারের যে নাম ভাই বলেছে, হাজার চেষ্টা করেও পুলিশ কিংবা আমাদের পক্ষের উকিল এর কোনো হদিস খুঁজে পায়নি। ভাইয়ের দোষ কতটুকু তা বাজবিচার করতে এখনও ইচ্ছে হয় না রদুসি। কেবল রাগে দুঃখে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন কেবল তুতুল। ভাই আজ পর্যন্ত জানে না তার একটা ফুটফুটে মেয়ে আছে, যে তার মিষ্টি মিষ্টি কথায় সবার মন ভালো করে দিতে পারে। আমি ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, সেদিন কি শুধু সায়ান ভাইই রদুসির সাথে? আমার কথা শেষ হবার আগেই রায়ান বলল, হ্যাঁ, শুধু ভাই। এটাও কনফার্ম করেছে রদুসি। রদুসির মানসিক অবস্থা ধীরে ধীরে ডেভেলপ করে। কোর্টের শুনানির দিন রদুসিকে নিয়ে যাওয়ার আদেশ দেয় আদালত। সমস্ত প্রমাণ আর রদুসির বয়ানের ভিত্তিতেই সায়ান ভাইয়ের 7 বছরের কারাদণ্ড হয়। সায়ান ভাইয়ের ওপর করা সমস্ত কিছু স্বীকার করে তাদের দলের বাকি লোকজন। এদের হয় 5 বছর, আর সাথে আরও 5 বছর আর কিছু অর্থদণ্ড দেয়। তাদের চড়া কারবারের কিছু প্রমাণ আমাদের পক্ষের উকিল পেশ করায়। এসব কিছুতেই জড়িত ছিল ভাই। ভাইয়ের সাজা শুনে রদুসি খুশি ছিল না। এর পরের কিছুদিন মন খারাপ করে থাকত। বাড়িতে সায়ান ভাইয়ের কথা জানাজানির পর মা প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। বাবা আমাকে একদিন ডেকে নিয়ে বলেন, রায়ান, মেয়েটিকে এ বাড়িতে নিয়ে আয়, শুনলাম সে অন্তঃসত্ত্বা, কথাটা কি সত্য? বাবা সায়ান ভাইয়ের সম্পর্কে সব কথাই জানত, তবে এখানে সায়ান ভাইয়ের দোষ কতটুকু আর কি সে সম্পর্কে বাবার কতটুকু ধারণা ছিল আমার জানা নেই। আমি অনেকবার বলার চেষ্টা করলেও বাবা আমাকে সরাসরি নিষেধ করে দেন, সায়ানের নাম এই বাড়িতে কেউ যেন উচ্চারণ না করে। রদুসিদের বাড়িতে বাবা মা নিজে যান তাকে নিয়ে আসার জন্য। রদুসির মা আমার বাবাকে যাচ্ছে তাই বলে অপমান করেন। বাবা সবটাই সহ্য করে নেন। আমি সেই মুহূর্তে রদুসিকে বিয়ের কথা বলি। বাবা আমার কথা শুনে অবাক হন, সাথে গর্ববোধ করেন। এসব কিছুর পরেও আমি রদুসিকে বিয়ে করব বাবা ভাবেননি। ঝামেলা আরও বাড়ে। রদুসির মা জানায়, বাচ্চাটা পৃথিবীতে আসার সাথে সাথেই নাকি আমাদের দিয়ে দিবেন। আমাদের মতো 3rd ক্লাস মানুষের কাছে ওনারা ওনাদের মেয়েকে তুলে দিবেন না। আঙ্কেল সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে রদুসির মতো নেন। রদুসির মতামতের ভিত্তিতে সেদিনই তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আন্টি প্রায়ই এসে ঝামেলা করত, জানো, তবুও মেয়েটা আমাকে ছেড়ে যেত না। মায়ের কত শত কথাও হজম করেছে তার হিসাব নেই। আমি তাকে বোঝাতাম, দুনিয়া উল্টে গেলেও আমি কখনো তাকে ছেড়ে যাব না। অথচ দেখো, সেই চলে গেল। বাবা কঠিন এক সিদ্ধান্ত নেন, মৃত্যুর আগ অবধি সায়ান ভাই মুখ দর্শন করবেন না। আমি আড়াল থেকে মা বাবার কথোপকথন শুনি। সেদিন বাবার চোখে প্রথম জল দেখতে পাই। বাবা নিজেকে ব্যর্থ বাবা হিসাবে দাবি করেন। সেদিন আমি খুব অসহায় ছিলাম রদুসি। পরিবারের বিপদের সময় কেন আমি পাশে ছিলাম না? কেন আমি অন্যায় আবদার করেছিলাম? বাবার ব্যবসা লসের কথা না জানলেও এটা তো জানতাম অবস্থা ভালো না। তবুও কেন নিজের ভেতরে জেগে ওঠা ইচ্ছাটাকে চাপা দিতে পারলাম না? এর পরের দিনই বাবা স্ট্রোক করেন। বাবা চলে যাওয়ার পর মা আরও বেশি ভেঙে পড়েন, কথাবার্তা কমিয়ে ফেলেন।
সব কেমন যেন ফাঁকা ফাঁকা লাগত। রদুষীও দুর্বল হয়ে পড়ে, কান্নাকাটি করত। বাবা স্নেহ করত খুব রদুষীকে। এর ভিতর ভাইয়ের সাথে আর দেখা হয় না। ভাইয়ের প্রতি ধীরে ধীরে মনের ভেতর রাগ বাড়তে থাকে। ভাই বাবার লাশ দেখার অনুমতি পেলেও আসেনি। এটাই হয়তোবা তার করা ভুলের চরম শাস্তি ছিল। মা রদুষীকে কোনো রকম পছন্দ না করলেও রদুষী যখন ৮ মাসের অন্তঃসত্ত্বা, তখন তার হাঁটা চলায় বেশ অসুবিধা হতো। ওকে আমি ধরে ধরে নিয়ে আসতাম যেতাম। মা একদিন আমাকে বাধা দিয়ে বলেন, বিয়ের আগ অবধি এত কাছাকাছি না থাকাই ভালো। সেদিন প্রথম মা আমাদের বিয়ের ব্যাটানে কথা বললেন, রদুষীর সাথে ভালো আচরণ করলেন। এরপর থেকে তাদের সম্পর্কটা স্বাভাবিক হলো। আমিও খুশি হলাম। ধীরে ধীরে ডেলিভারির ডেট যত এগিয়ে যেতে লাগলো, রদুষী দুর্বল হতে থাকলো। তার মনে ভয় লাগতে লাগলো। প্রতি রাতেই মা আর আমি নির্ঘুম কাটাতাম। কোনো একদিন মিস চেতনা যে খারাপ স্বপ্ন দেখত না সে। সেই কাল রাত্রির কথা রদুষীর বারবার স্মরণ হতে থাকল। সায়ান ভাইয়ের কোনো কিছু বাসায় দেখলেই মেজাজ খারাপ করে নিজেকে আঘাত করত। তখন বলে বলে বোঝাতাম, এসব কিছুই আমার। আগে থেকেই সায়ান ভাইয়ের সব ছবি সরিয়ে ফেললেও মায়ের রুমের ড্রয়ারে একদিন সে পেয়ে যায়। আর নিজেকে আঘাত করতে শুরু করে, পেটে আঘাত করে, পাগলের মতো আচরণ করে। সেদিন তাকে কোনোভাবে আটকাতে পারিনি। ডাক্তার বারবার নিষেধ করেছিল এমন কোনো কিছু ঘরে রাখা যাবে না যাতে তার পুরনো কথা স্মৃতিনে আসে। সেদিনই রদিসির ওয়াটারফল শুরু হয়। দৌড়ে ছুটে যায় হাসপাতাল। নর্মালভাবে তুতুল পৃথিবীতে আসলেও রদুসির প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। সে আমার এই হাত ধরে শেষ একটা কথাই বলেছিল, রদুসি, তুতুল তার মেয়ে, তুতুলকে যেন কখনো কষ্ট না দেই। সে না থাকলে তুতুলের আর কেউ নেই, কেউ নেই। আমি কথা দিয়েছিলাম রদুসিকে, তুতুলির আমি আছি, সারা জীবন থাকব, তুতুলের আপন হয়ে, খুব আপন। কেউ তুতুলের বাবা হয়েছি আমি রদু, তুতুলের বাবা। তুতুলের মুখে সর্বপ্রথম বাবা ডাক শুনেছি আমি রদু। সে আমার সন্তান। সেদিন রদুসিকে কথা বলতে দেইনি আমি রদু। সে কষ্ট পাচ্ছে, আমি নিজের চোখে দেখছিলাম। তার প্রত্যেকটা কথার সাথে চুয়ে চুয়ে চোখের পানিও নির্গত হচ্ছিল। আমি নিজের চোখে তার কষ্ট দেখতে পারিনি রদু, তাকে থামিয়ে দিয়েছিলাম। দেখো, আমি তাকে কথা বলতে নিষেধ করেছিলাম, আর সে অভিমান করে চলেই গেল রদু। আমার রদুসি আমাকে ছেড়ে, আমাদের তুতুলকে ছেড়ে চলে গেল। সেদিন ছোট তুতুলটা আমার কোলে থেকে চিৎকার করে কান্না করছিল, অথচ তার মা আরামে ঘুমাচ্ছিল। বাচ্চা মেয়েটার কান্নাও তার ঘুম ভাঙাতে পারেনি রদু, পারেনি। আমি কতটা অসহায় ছিলাম, ঠিক কতটা আমি তোমাকে বোঝাতে পারবো না রদু, কিছুতেই পারবো না। বাংলাদেশের সংবিধানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ ধারায় ধর্ষণ এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু ঘটানো ইত্যাদির একজন অপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০০১ থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৪,৩৬১টি ধর্ষণের মামলার সাজা পায় মাত্র ৬৮ জন ধর্ষক। আরেকটি পরিসংখ্যান বলছে ২০১১ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত দেশের ৬টি জেলায় ৪,৩৭২টি মামলায় মাত্র ৫ জন ধর্ষকের শাস্তি হয়। এ সম্পর্কে আমার যতটুক ধারণা আর গুগল সার্চ করে গল্পের স্বার্থে এভাবে লিখেছি। আর তাছাড়া সায়ানের নিজের ওপর কোনো কন্ট্রোল ছিল না তখন, সে সজ্ঞানে কিছু করেনি। গল্পের কথা বিবেচনা রেখে এভাবে লিখেছি, তাই আইন নিয়ে ভুল ধরবেন না প্লিজ। আমি আইনের স্টুডেন্টও নই। বাকি আপনাদের মতামত জানাবেন। গল্প নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন, গঠন, মন্তব্য করেন। ধৈর্য রেখে গল্প পড়েন, আস্তে আস্তে সব ক্লিয়ার করা হবে। And second thing, the Maliki, Hanbali scholars and Abu Yusuf from the Hanafi School of Jurisprudence said it is not permissible to marry her, i.e. the pregnant woman, before she gives birth to the child. As the Prophet ﷺ said, one should not have sexual intercourse with a pregnant woman until she gives birth to the child. Pregnant অবস্থায় বিয়ে সম্ভব নয়, তাই এটাও স্কিপ রাখা হয়েছে। মানুষের জীবনে কখন কি ঘটে যায় তা আসলে কেউ বলতে পারে না। কখনো কখনো এমন অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় যা মাঝে মাঝে জীবন লণ্ডভণ্ড করে দেয়। বেঁচে থাকার লড়াইয়ে কেউ বা ক্লান্ত হয়ে যায়, কেউ চাহিদার সাগরে ভাসতে থাকে। যা চায় তা এখনই চাই। কেউ বা চাহিদা পূরণে নিজের জীবনের শেষ সম্বলটুকু বিলিয়ে দিতেও প্রস্তুত। সংসার নামক খেলায় কেউ বা জয়ী, কেউ বা অসহায়। কারো জীবন সুখ ক্ষণস্থায়ী, তো কারো জীবনে সুখের দেখাই মিলে না।
জীবনটা সত্যি অদ্ভুত। তুতুলের ডাকে আমি তাকাই। রায়ানের কোলে বসে লাফালাফি করছে, বেচারা কাজটাও ঠিকমতো করতে পারছে না। আমি ইচ্ছে করেই তুতুলকে ডেকে আমার কাছে নিয়ে আসছি না। আমি চাই রায়ান নিজের মুখে আমাকে বলুক, কিন্তু না, বান্দার ধৈর্যের মাত্রা অত্যাধিক, কিছুতেই আমাকে বলছে না। আমিও কম কিসে, আনবো না তুতুলকে, দেখি ঠিক কতক্ষণ নিজের কাছে রাখতে পারে। রায়ানের সাথে আমার সম্পর্কটা এখন বেশ স্বাভাবিক। প্রথম দেখায় গম্ভীর মনে হওয়া এই লোকটা আসলে চমৎকার। সে চমৎকার একজন প্রেমিক, দায়িত্ববান ছেলে আর বেস্ট বাবা। রায়ান আমার সব রকমের প্রয়োজন মেটায়, বলার আগেই আমার দরকারি সব কিছু হাতের কাছে পেয়ে যাই। রায়ানের দিকে আমি তাকিয়ে থাকি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি তাকে স্বামীরূপে আমার কাছে পাওয়ার আগে তাকে প্রেমিক হিসেবে পেতে চাই। তার সাথে আমি জ্যোৎস্না বিলাস করতে চাই, আমার না বলা কথাগুলো বলতে চাই। আদৌ তা কখনো সম্ভব কিনা আমি তা জানি না। আমার কাছ থেকে ভালোবাসার কথা শুনে আমি জানি না রায়ানের রিয়াকশন কেমন হবে। আমি চাই না রায়ানের মন থেকে রোদুসি মুছে যাক। আমি কেবল নতুন করে রায়ানের মনে রোদু নামক আরেকটি ফুল ফোটাতে চাই, যে সব সময় তার পাশে থাকবে। রায়ানের দুঃখ বিলাসে হাতে হাত রেখে বলবে, এত চিন্তার কিসের বলো তো, আছি তোমার পাশে, আর থাকবো আজীবন। রায়ান আমাকে কথা দিয়েছে সে একজন ভালো স্বামী হয়ে দেখাবে। সেদিন রাতে আমাকে তার অতীত বলতে মেরে রায়ান ঠিক কতটা শান্তি পেয়েছে তা রায়ানের চোখে মুখেই প্রকাশ পেয়েছে। রায়ান সময় চেয়েছে সম্পর্কটা সুন্দরভাবে শুরু করার জন্য, আমি দিয়েছি। আমিও চাই আমাদের সুন্দর সম্পর্কে পুরনো অতীতের কোনো ছায়া না পড়ুক। তুতুলের দুষ্টুমিতে বিরক্ত হয়ে রায়ান বলে ফেলল, রোদু, তুতুলকে নাও তো, ইম্পর্ট্যান্ট কাজ করছি। আমি হেসে দিলাম, আমার প্রচণ্ড দম ফাটানো হাসি আসলো। রায়ান ভেবা ছাকা খেয়ে গেল। কারণ সে তো কোনো কৌতুক বলেনি, সামান্য তুতুলকে কোলে নিতে বলেছে। তুতুলও আমার দেখা দেখি খিলখিলিয়ে হাসতে শুরু করলো আর বলতে লাগল, মাম্মা যাব না যাব না। রায়ান বিরক্ত হয়ে বলল, এসব কি হচ্ছে রোদু? আমি ঠোঁটে আঙুল দিয়ে বুঝালাম, চুপ। সে বিরক্তিকর চাহনি দিয়ে তুতুলকে নিচে নামিয়ে হনহনিয়ে হেঁটে চলে গেল। আশ্চর্য, এবারেও আমার হাসি পেল, খুব হাসি। উফ, কতদিন পর এভাবে প্রাণ খুলে হাসলাম। ধন্যবাদ মিস্টার রায়ান। রায়ান উঠে যাওয়ার সাথে সাথে তুতুলও পেছন পেছন ছুটল, একদম বাপের ন্যাওটা, সব সময় বাবার কাছাকাছি থাকা চাই। হুট করে আমার মনে অদ্ভুত এক ইচ্ছা জাগল, আচ্ছা, রোদুসি দেখতে কেমন ছিল? রায়ানের ফোনটা হাতে নিলাম, নিশ্চয়ই এতে রোদুসির ছবি পাব। বাট ফোন লক। এই মুহূর্তেই রায়ান তুতুলকে কোলে নিয়ে এসে ধূপ করে আমার কোলে তাকে বসিয়ে দিয়ে বলল, যাও, মা মেয়ে মিলে আমার জন্য রান্না বান্না করো গিয়ে। হুহ, আমার বয়েই গেছে তার জন্য রান্না করব। আমি মুখ ভ্যাংচি কেটে তুতুলকে বললাম, তোমার পাপাকে বলে দাও শুনা, মাম্মা রান্না করবে না। তুতুলও আঙুল নাচিয়ে নাচিয়ে বলল, মাম্মা নান্না কববে না। রায়ান হেসে বলে উঠল, তাহলে কে করবে সোনা? তুতুল দাঁড়িয়ে গেল, দু হাতে মুখ চেপে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, আমি কব্ব, বলেই দৌড় দিল। সত্যি সত্যি রান্নাঘরে চলে গেল না তো? ভয়ে আমিও পিছু পিছু গেলাম। না, সে তার খেলনা রান্নাবাটি নিয়ে এসে বেডে রায়ানের পাশে বসল। আমি মুচকি হেসে কিছু ফ্রুটস কেটে এনে রায়ানকে আস্তে করে বললাম, একটা আবদার করব, রাখবেন? রায়ান সিরিয়াস হয়ে তাকালো, বলল, হ্যাঁ বলো। আমি স্বাভাবিকভাবেই বললাম, আমাকে রোদুসির একটা ছবি দেখাবেন? রায়ানের মুখটা মলিন হয়ে গেল, বলল, শুধু শুধু কষ্ট পাবে। আমি বললাম, উহু, একদম না, আমি তুতুলের মাকে দেখতে চাই। রায়ান আস্তে করে বলল, দেখাবো। আমি ভার্সিটিতে যাওয়া আসা শুরু করলাম। রায়ানও অফিসে যায়, সকালে রাতে আসে। তুতুলের দেখাশোনার জন্য টুনির মা থাকেন সব সময়। আমি একদিন বাড়িতে এসে দেখি তুতুল পড়ে গিয়ে চিৎকার করে কাঁদছে। কাছে গিয়ে দেখি পা ছিলে গেছে। সোফায় আম্মা বসা, অথচ আম্মা উঠে এসে তুতুলকে না ধরছে, না সান্ত্বনা দিচ্ছে, না আদর। আমার প্রচণ্ড রকমের রাগ উঠে যায়। একটা বাচ্চা মেয়ের সাথে আম্মা এমন কেন করে বুঝি না। আমি একটু রাগ দেখিয়ে আম্মাকে বলি, একটা বাচ্চা মেয়ে পরে ব্যথা পেয়েছে, আর আপনি বসে আছেন? বাচ্চাটার সাথে আপনার কোনো সম্পর্ক না থাকলেও তো মানবতার খাতিরে এগিয়ে আসা যায়। আপনার ভেতর কি মায়াদয়া কাজ করে না? নিজের রক্তকে কিভাবে এত কষ্ট দেন আম্মা? আম্মা আমার কথায় তেতে ওঠেন, আমাকে শাসিয়ে বলেন, দেখো বৌমা, সত্যটা যত তাড়াতাড়ি গ্রহণ করবে ততই ভালো। তুতুল তোমার কেউ না।
আমি তাচ্ছিল্য হাসলাম, বললাম, ঠিক বলেছেন আম্মা, তুতুল আমার কেউ না, কিন্তু সে আপনার ছেলের করা অন্যায়ের ফসল, আর এর দায়িত্ব আপনার, সে হিসাবে সে এই বংশের মেয়ে। আম্মা রেগে গেলেন, আমাকে আঙুল উঁচিয়ে বললেন, খুব মুখে খই ফুটেছে তাই না? তোমার মতো অপয়া মেয়েকে সব জেনে শুনে ঘরে তুলে এনেছি এই দিন দেখতে। রাগে কষ্টে অপমানে আমার মুখ থমথমে হয়ে গেল। আমি বলে ফেললাম, অপয়া, তা তো জেনে শুনেই এনেছেন আম্মা, তাহলে? আর তাছাড়া আপনার পরিবারও ধোয়া তুলসী পাতা নয়, এক ছেলে জেলে তো আর এক ছেলে প্রেমিকার সন্তান নিয়ে আছে। না চাইতেও আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। কি হয়ে গেল আমি বুঝলাম না। যে তুতুলের জন্য আম্মার সাথে লড়লাম, সেই তুতুলকে নিয়েই আম্মাকে এমন কথা কি করে বললাম? তুতুলকে নিজের সাথে জড়িয়ে নিলাম, আম্মার দিকে আর তাকালাম না। আমার বাচ্চাটাকে নিয়ে ড্রেসিং করিয়ে ঘুম পাড়ালাম। বুকের সাথে চেপে রেখে বললাম, তুই আমার মেয়ে, শুধু আমার। আর কখনো মাম্মা এমন কথা বলবে না সোনা, মাম্মাকে মাফ করে দে। রায়ান ফিরে আসলে দেখল ঘরের পরিবেশ নীরব। সে যখনই বাসায় আসে এক পলক আম্মাকে দেখে তারপর রুমে আসে। আজ আমার বুক ধুকভুক করতে লাগল। রায়ান নিশ্চয়ই কষ্ট পাবে, আর আম্মা, উনিও নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। মনে মনে স্থির করে নিলাম, রায়ান আসতেই রায়ান সহ আম্মাকে সরি বলে ফেলব। রায়ান নীরবে রুমে এসে বলল, রদু আছো? আমি জবাব দিলাম, হুঁ। আমার এমন আস্তে বলা কথায় রায়ানও ফিসফিসিয়ে বলল, এভাবে লাইট অফ কেন? আর এ অসময় তুতুল ঘুমাচ্ছে যে? আমিও ফিসফিসিয়ে বললাম, না মানে তুতুল হালকা ব্যথা পেয়েছে পরে গিয়ে। কথাটা যথেষ্ট ভয়ে ভয়ে বললাম। রায়ান স্বাভাবিক, সে বলল, মেয়েটা দিন দিন বেশি দুষ্টু হয়ে যাচ্ছে, কি করি বলো তো? টুনির মা বলেছে খেলতে গিয়ে পড়ে গেছে, তুমি ঠিক সময়ে না আসলে আরও কান্নাকাটি করত। বুঝলাম টুনির মাই বলেছে রায়ানকে সব। আচ্ছা, আম্মা কি কিছুই বলেনি? টুনির মাকে আমি অনেক বকাঝকা করেছি, বেচারিরও কোনো দোষ নেই, একা হাতে কত সামলাবে। রান্নাসহ তুতুলের দেখাশোনা প্রায় সবটাই করে। আমি রায়ানকে বললাম, আম্মার সাথে কথা হয়নি আপনার? রায়ান গম্ভীর মুখে বলল, হুঁ হয়েছে। তারপর বলল, আচ্ছা রদুসি, সায়ান ভাইকে যদি কখনো না জানাই তুতুলের কথা, তাহলে কি খুব অন্যায় হবে? আমি তাকালাম রায়ানের দিকে। অসহায়ভাবে সে কথাটা বলেছে, কিন্তু কেন? আর বললেই বা কি হবে? সে কিসের ভয় পাচ্ছে এত? পরীক্ষার রুটিন দিয়েছে, সেই উত্তেজনায় হাজারখানেক টেনশন নিয়ে ঘরে প্রবেশ করলাম। কারণ বিয়ের পর থেকে আমি পড়ালেখা থেকে 100 মাইল দূরে ছিলাম। রায়ান অফিস থেকে ফিরে আমাকে পড়তে বসা দেখে অবাক হয়ে চেয়ে থেকে নীরবে প্রস্থান করল। আবার ফিরে এসে বলল, তুমি কি সত্যিই পড়তে বসেছ? আশ্চর্য, এখানে সত্য মিথ্যার কি আছে? আমি ব্রু কুচকে বললাম, চোখে কি কম দেখছেন? রায়ান মিটিমিটি হেসে বলল, না, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি মেকি রাগ দেখিয়ে বললাম, কি বললেন? রায়ান তুতুলের কপালে চুমু খেয়ে বলল, কিছু না। কথাটা বলতেই রায়ানের হাসি হাসি মুখটা গায়েব হয়ে গেল। চিন্তিত সুরে বলল, আচ্ছা, তুতুলের গা গরম হয়ে আছে কেন? কখন ঘুমিয়েছে? আমি বললাম, এই তো ঘণ্টাখানেক আগে। রায়ান আবারও তুতুলের কপাল স্পর্শ করে বলল, মনে হচ্ছে জ্বর এসেছে, একটু দেখবে রদু? রায়ানের অসহায় কণ্ঠ। আমি এগিয়ে গিয়ে গায়ে হাত দিতেই অবাক হলাম। সত্যিই তো, গা বেশ গরম। কই, ঘুম পাড়ানোর সময়ও তো এত গরম ছিল না, হুট করেই গরম হয়ে গেল। আজকে তুতুল বেশ যন্ত্রণা করেছে। টুনির মা আসতেই আমাকে বলেছিল, আমি আসতেই আমার সাথে একদম মিশে রয়েছিল বাচ্চাটা। একটু কোলে রাখতেই ঘুমিয়ে পড়েছে। রায়ান মেডিসিন নিয়ে এসে বলল, ওকে উঠাও তো রদু, মেডিসিন খাইয়ে দেই, এমনিতেও অসুস্থ হলে একদম নীরব হয়ে যায়। আমি আলতো হাতে ডাকলাম, মাম্মা, ওঠো তো। কিন্তু তুতুলের কোনো নড়চড় নেই। রায়ান আলতো থাপড় দিলেও সে কোনো সাড়া দেয় না। এবারে ভেতরে ভয় ঢুকে যায়। কি হয়ে গেল? রায়ান আমার দিকে তাকিয়ে আর এক মুহূর্তও দেরি করল না, তুতুলকে কোলে নিয়ে গাড়ির চাবি নিয়ে উঠে বলল, রদু, চলো, হসপিটালে যেতে হবে। রায়ানের ভেতর ভয় হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার নিজের বুকের ধুকবুকানিও যেন বেড়ে গেল। কিছু না ভেবেই গায়ের জামার সাথে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। রায়ান ড্রাইভ করছে। হসপিটালে পৌঁছে ডাক্তার চেকআপের পরই ভর্তি দিল, সাথে কিছু টেস্ট। নার্স তুতুলের ব্লাড নিয়ে গেল, সাথে স্যালাইন পুশ করে গেল। এইটুকু শরীরে সুইয়ের ঘাটা যেন আমার বুকে লাগছিল। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ল রায়ানের। আমি কাঁধে হাত রাখলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়ে গেল তুতুলের রদু? আমি আশ্বস্ত করলাম, বললাম, আমাদের তুতুলের কিচ্ছু হবে না। কথাটা বললেও টেনশন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে।
ডাক্তার সেলাইনের মাধ্যমে মেডিসিন পুশ করল। রায়ান কি হয়েছে জিজ্ঞাসা করলে বললেন, চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা। বিপদের সময় এই অপেক্ষা নামক শব্দটা যেমন ভীষণ ভারী পড়ে যায়। আমি তুতুলের বেডে বসলাম, আর রায়ান পাশে একটা টুল টেনে বসল। রায়ান আমার দিকে তাকিয়ে বলল, কেন তকদির আমাকে বারবার একই জায়গায় এনে দাঁড় করায় রদু? তার কথার মর্মার্থ ধরতে আমার একটুও কষ্ট হয়নি। এই মুহূর্তে এসব নিয়ে কথা বললে রায়ান আরও বেশি ভেঙে পড়বে। তাই আমি কেবল আশ্বস্ত করলাম যে আমাদের তুতুলের কিচ্ছু হবে না। রায়ান আবারও বলল, আচ্ছা রদু, তুতুলের সত্যি কিছু হবে না তো? আমি তার দুহাত হাতের মুঠোয় এনে বললাম, উহু, কিচ্ছু হবে না। আচ্ছা রদু, ভাই যে তুতুলের কথা জানে না, না জানিয়ে কি আমি খুব অন্যায় করেছি? মা কেন বারবার বলছে তুতুল সায়ান ভাইয়ের সন্তান, আমার নয়? মা কেন আমাকে বুঝতে চায় না রদু? আমি মায়ের একটা কথাও তো ফেলি না। তবে কি কারণে মায়ের পছন্দের ছেলের জায়গায় সর্বদা সায়ান ভাই থাকে? রায়ানের ভাঙ্গা স্বর, এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তাই হাতটা কেবল আঁকড়েই ধরে রাখলাম। রায়ান হাত সরিয়ে তুতুলের কপালে আলতু চুমু খেল। তুতুল নড়ে উঠল। আমি সেলাইনের হাতটা ধরলাম, রক্ত না বেরিয়ে যায় এই ভয়ে। ডাক্তার এসে বলল, টেস্টের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে বাচ্চার নিউমোনিয়া। ঘাবড়ানোর কিছু নেই, আমরা তুতুলকে চাইল্ড কেয়ারে স্থানান্তর করব, কারণ যে কোনো মুহূর্তে অক্সিজেনের প্রয়োজন হতে পারে। তারপর মুহূর্তে তুতুলকে স্থানান্তর করা হলো। বাচ্চাটা পিটপিট করে তাকিয়েছে। কথা বলেছি, শরীর দুর্বল আর ঔষধের প্রতিক্রিয়ায় আবারও ঘুমিয়ে গেছে। সন্ধ্যায় আম্মা এসেছিল, জোর করে রায়ান তাকে পাঠিয়ে দিয়েছে। এই তুতুলকে পছন্দ না করা আম্মার চোখে আমি আজ পানি দেখেছি। আমি তাকিয়েছিলাম, নিশ্চুপ ছিলাম, কিছু বলিনি। রায়ান জোর করে আম্মাকে পাঠিয়ে দিল বাসায়। হাসপাতালের পাশের টং থেকে ব্রেড আর কলা নিয়ে এসে জোর করে রায়ানকে খাওয়ালাম। আমি জানি সে সেই দুপুর থেকে কিছুই মুখে তুলেনি। ঘড়ির কাঁটা টুং টুং শব্দ করে গভীর রাতের জানান দিল। রাত 12টা বাজে। তুতুলকে এক পলক দেখে এসে রায়ানের পাশে বসলাম। আমি বসতেই রায়ান আমার কাঁধে মাথা দিয়ে রাখল। আমি আলতো হাতে চুলে হাত বুলিয়ে দিতে থাকলাম। রায়ান হঠাৎ বলল, রদুসির মা ফোন দিয়েছিল, তুতুলের কথা জানতে চেয়েছিল। আমি তুতুলের অসুস্থতার কথা জানাইনি। আমি বললাম, আচ্ছা, ভালো করেছ, এমনিতেও এই মহিলাকে আমার ভালো লাগেনি। রায়ান উঠে বসে আমাকে বলল, উনি আমার কাছ থেকে তুতুলকে কেড়ে নিতে চায়, আমি দিব না। আমি বললাম, তুতুল আমাদের মেয়ে, কেন দিব না তো? রায়ান খুশি হল, বলল, তুতুলের জন্মের পর তুতুলকে এতিমখানায় পাঠিয়ে দিতে চেয়েছিল, আমার জন্য পারেনি। রদুসিক নানাভাবে ফোর্স করেছে অ্যাবর্শন করার জন্য, তাও পারেনি। এখন আবার কেন এমন করছে বলো তো? আসলেই তো, কেন এমন করছেন? উনি কি চান? আমি রায়ানকে বললাম, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? মানে একদিকে হিসেব করলে সায়ান ভাইয়ের সাথে কিন্তু রদুসির বিয়ে হয়নি, তাই? রায়ান কড়া চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুতুল আমার মেয়ে রদু। আমি আলতো হেসে বললাম, বাস্তবতা বোঝার চেষ্টা করো, উনি ঠিক কেন এমন করছেন খোঁজার চেষ্টা করো। তাছাড়া দেখো, রদুর সাথে করা অপরাধের শাস্তি সায়ান ভাই পেল, কিন্তু সায়ান ভাইকে দিয়ে কেন রদুসিকে তুলে নেওয়া হয়েছিল সেটা তো অজানা, তাই না? রায়ান বলল, অজানা নয় রদু, অজানা নয়। আমি অবাক হয়ে বললাম, মানে? রদুসির আপন চাচাতো ভাইয়ের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিল রদুসিস চাচা, কিন্তু তার চাচাতো ভাই ছিল ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর, তাই আঙ্কেল না করে দেন। এ থেকেই তাদের মধ্যে সম্পর্কের মনমালিন্য শুরু হয়। প্রায় প্রতিদিনই রদুসিকে ছেলেটা উত্ত্যক্ত করত। রদুসি আমার কাছে এসব কিছুই গোপন করে যায়। পরে কেসের থ্রোতে জানতে পারলেও রদুসিকে বলি না এসব আর। রদুসিকে একদিন চেকআপে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, সে তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালের করিডরে কাকে দেখে যেন আমার হাত খামছে ধরে। আমি তাকালে দেখলাম ভয় পাচ্ছে। বাসায় গেলে বলে সে ফয়সাল, মানে তার সেই চাচাতো ভাই। সাথে সাথে পুলিশে ইনফর্ম করি, বাট খুঁজে পাওয়া যায়নি। সায়ান ভাইয়ের সাথে লোকগুলা থেকে কেস চলাকালীন জানা যায় ওই মেন কালপ্রিট সেই মোটা অঙ্কের টাকা দিয়েছিল তাদের দলের লিডারকে রদুসিকে ধরে আনার জন্য। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তাদের উদ্দেশ্য ছিল রদুসিকে ফয়সালের হাতে তুলে দিবে, কিন্তু এর মধ্যেই সায়ান ভাইয়ের সাথে এত সব ঘটে যায়, আর ফয়সাল আর তার পুরো পরিবার পলাতক থাকে। আমি বললাম, এভাবে আসল অপরাধী পালিয়ে যাবে? আর তাছাড়া ওই ফয়সালের হাতে তুলে দেওয়ার জন্য কিডন্যাপ করলে কেনই বা সায়ান ভাইয়ের সাথে এমন করল?
রায়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, সবগুলাই তো নেশায় বুঝছিল, আর নেশারত অবস্থায় তারা সায়ান ভাইয়ের সাথে এই বিকৃত মজা নেয়। সায়ান ভাই রদুসিকে বাঁচাতে চাইলে। তাও ভালো ছিল রদু, আমার রদুসিটাকে জানোয়ারগুলো খুবলে খায়নি। একজন প্রেমিক ঠিক কতটা অসহায় হলে এমন কথা বলতে পারে, ঠিক কতটা? রায়ান যতবার রদুসির কথা বলে ততবার কাঁদে। একটা মানুষ নিঃস্বার্থভাবে কেবল ভালোবেসেই গেল। দুনিয়ায় পাপীরাই কেন বেঁচে যায়, আর অসহায়রাই কেন ভুক্তভোগী হয়? সারা রাত কেটে গেল করিডরে। রুমের ভেতরে ঢুকতেই আমার বাচ্চাটা আস্তে করে ডাকল মাম্মা বলে। ধীরে ধীরে বাচ্চাটা আমার সুস্থ হতে লাগলো, আর তুতুলের সাথে আমার সম্পর্কের সাথে রায়ানের সাথে আমার সম্পর্কটাও গভীর হতে লাগলো। উপলব্ধি করতে পারলাম ভালোবাসার শক্ত এক অদৃশ্য বাঁধনে বাধা পড়েছি আমি। কেমন সুখ সুখ অনুভূতিরা আমার সাথে খেলা করতে লাগলো। তুতুলকে প্রায় ৮ দিন পরে বাড়িতে নিয়ে আসা হলো। এর মাঝে আমার 2টো পরীক্ষা মিস হয়েছে। রায়ান আমাকে বারবার বলেছে, পরীক্ষাটা দিয়ে দাও রদু। আমি শুনিনি। আমার কাছে মনে হয়েছে আমার বাচ্চার আগে আর কিছুই না। তবে 1 বছরের জন্য পিছিয়ে গেলাম। মাম্মা দুঃখ। তুতুলের কথা শুনে ধ্যান ভঙ্গ হলো। এই বাচ্চাটার জন্য জীবনের সব কিছু ছাড় দেয়া যায়। তুতুলকে কোলে নিয়ে আম্মার কাছে গেলাম। সেই ঘটনার পর আম্মার সাথে প্রয়োজনের অতিরিক্ত আমার তেমন একটা কথা হয়নি। আমি আম্মার পাশে বসে বললাম, আম্মা, আপনার শরীরের অবস্থা কেমন? আম্মা বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, এই তো মা, আলহামদুলিল্লাহ। আম্মা আমাকে পছন্দ করেন, আমি বেশ ভালোভাবেই বুঝতে পারি। আমার আর রায়ানের সম্পর্ক এগিয়ে যাওয়ার জন্য উনি ইনিয়ে বিনিয়ে অনেক চেষ্টা করেছেন। আমি আম্মাকে বললাম, আম্মা, সেদিনের জন্য আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। আসলে আমার সেরকম কোনো ইন্টেনশন ছিল না। কেন যেন এ সংসার আর তুতুলের গভীর এক মায়ায় পড়ে গেছি আমি। আমার উপর কষ্ট রাখবেন না। আম্মা আমার কথা শুনে মুচকি হাসেন, বলেন, আমি না বুঝে তোমাকে এ সংসারে নিয়ে আসিনি মা। রায়ানে বিয়েতে রাজি ছিল না। এ বিয়ে না, মোট কথা বিয়েই করতে চাইতো না। এর একটাই কারণ তুতুল। আমি যতই না করি না কেন, তুতুল আমার কাছে অনেক কিছু। আমি নিজের চোখে তুতুলের মায়ের কষ্ট দেখেছি মা। তারপর থেকে কেন যেন তুতুলকে কাছে আনতেই সব হারিয়ে ফেলার দুঃখগুলো এসে আমাকে ছুঁয়ে ফেলত। মনে হতো এই মেয়েটার জন্যই সব কিছু। কিন্তু আমি কখনোই চাই না তুতুলকে এ বাড়ি, এ সংসার থেকে সরিয়ে ফেলতে। রদুসির মাকেও কেমন রাগ দেখিয়েছি দেখনি? তোমাকে বারবার পরীক্ষা করেছি, নানাভাবে। তুমি সব পরীক্ষায় পাস, বলেই মা হেসে দিলেন। হাসলাম আমিও। তুতুলও কি যেন বুঝল, হাত তালি দিয়ে হাসল। মা তুতুলকে কাছে ডাকলে, সে গেল না, আমার কোমর পেঁচিয়ে রাখল। মা টেনে নিয়ে গেলে চিৎকার দিয়ে কেঁদে দিল। এমনিতে সে মায়ের সাথে হাজার দুষ্টুমি করে, কিন্তু কখনো মায়ের কাছে যায় না। মায়ের থেকে তুতুলের ভয় সরাতে মায়ের হাতে একটা বার্বি ডল দিয়ে বললাম, মা, এটা দেখান, হয়তোবা ভয় কাটতে পারে, খুশি হবে। হলো তাই। মা পুতুলের লোভ দেখানো মাত্রই তুতুলের চেহারা পাল্টে গেল। ডলটা হাতে পাওয়ার আকাঙ্ক্ষায় সে 2 নয়ন মেলে তাকিয়ে রইল। মা বলল, আগে দাদুর গালে একটা চুমু দাও দাদু ভাই, তারপর দিব। তুতুল কিছু সময় চিন্তা করল, আমার দিকে তাকালো, আবার ডলটার দিকে। তারপর হুট করে আম্মাকে একটা চুমু দিয়ে ছু বেড়ে পুতুলটা নিয়ে দৌড় দিল। আমি আর আম্মা একসাথে হেসে দিলাম। যাক, দাদি নাতনির সম্পর্কটা ঠিক হলো। তুতুলকে ভয় পেতে নয়, লড়তে শিখাবো। জীবন কাকে কখন কোন মুড়ে নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না। আমার মেয়ের সাহস হব আমি। দেখতে দেখতে বিয়ের 1.5 বছর পেরিয়ে গেল। কিভাবে যেন সংসার সামলাতে সামলাতে পাক্কা গৃহিণী হয়ে গেলাম। সারা বাড়িতে তুতুল টই করে ঘুরে বেড়ায়। মারাত্মক জেদি মেয়েটার সব কিছুই হাতের নাগালে পাওয়া লাগবে। আজকে তার স্কুলের প্রথম দিন। সাদা শার্ট, সাথে নেভি ব্লু স্টার্ট পরিয়ে। দুদিকে 2টো ঝুঁটি করে দিলাম। বারবার আয়নায় গিয়ে সে নিজেকে দেখছে, আর একটু পর পর খিলখিলিয়ে হেসে বলছে, মাম্মা সুন্দর। আমি দুগালে চুমু খেয়ে বললাম, উহু, মাম্মার পরিটা সুন্দর। তুতুলের রাগ হলো। সে বলল, আমি তো এটাই বলেছি মাম্মা, আমি সুন্দর। আমি হেসে দিলাম, পাগলিটা আমার। রায়ান অফিসের ড্রেস আপে এসে তাড়া দিল। আমি রেডি হয়ে বেরোনোর সময় আমাকে কাছে টেনে গিয়ে কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, জীবনে হয়তো কখনো কোনো ভালো কাজ করেছিলাম রদু, যে তোমার মতো এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। আমি আলতো হেসে বললাম, জীবনে তুমি অনেক পুণ্য করেছ রায়ান, আমি তোমার কাছে ঋণী। আমাকে তুমি সুন্দর স্বাভাবিক একটা জীবন দিয়েছ, যাতে ভালোবাসা কানায় কানায় পরিপূর্ণ। রায়ান আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলল, চলো।
জীবন মানুষকে অনেক রকমের পরিস্থিতির সম্মুখীন করে। জীবনে সব কিছু হারিয়ে নতুন উদ্যমে শুরু করা কঠিন, ভীষণ কঠিন। আমি জানি রায়ানের চাওয়া একটাই আমার কাছে, যেন তাকে ছেড়ে কখনো না যাই। মা হারা তুতুলটাকে কখনো বুঝতে না দেই তার মা নেই, মায়ের মতো ঢাল হয়ে থাকি তার পাশে। রায়ান এখনও গম্ভীর, তবে শুধু অফিসে আর তার এমপ্লয়িদের কাছে। বাড়িতে তার রাগ আর গম্ভীরতা এখন আর কাজে আসে না, আর তার সম্পূর্ণ ক্রেডিটটাই আমার তুতুলের। আমরা মাঝে মাঝে জ্যোৎস্না বিলাস করি, সুখ দুঃখের গল্প বলি। আমার মনের দুঃখগুলো রায়ানকে বলতে পারলে যেন তৎক্ষণাৎ শান্তিরা উড়ে এসে মন প্রাণ দখল করে নেয়। ভালো লাগে, ভালোবাসায় সিক্ত অনুভূতিরা পাখা মেলে উড়ে। আমি রায়ানের কাঁধে মাথা রেখে মাঝে মাঝে দুফোঁটা অশ্রু ফেলি। এই তো রায়ান কেয়ারিং হাজবেন্ড, ছোট থেকে ছোট জিনিসগুলাও খুব সূক্ষ্মভাবে লক্ষ্য রেখে দায়িত্বের সহিত পালন করে। একদিন আমি বলেছিলাম আমার একবার বিয়ে ভেঙে গিয়েছিল, পাত্রপক্ষ বিয়ের আসর থেকে উঠে চলে যায়। রায়ান আমাকে আর বলতে দেয়নি, কেবল বলেছে কিছু কথা শ্রণে না আনাই শ্রেয়। আমি মাথা নেড়ে সাই দেই। এই তো আমার রায়ান। আমি জানি রায়ান সব জানে, ভাইয়া তাকে সব বলেছে, কিন্তু আমি আমার নিজের মুখে বলতে চাচ্ছিলাম। রায়ানের এক কথা আমার মনে পেখম মেলেছে, শ্রদ্ধাবোধ বেড়েছে। আমি রায়ানকে যত দেখি অবাক হই, একটা মানুষ এত কিছু সহ্য করেও কিভাবে সবকিছু সামাল দেয়। দেখতে দেখতে অনেক দিন, না বছর পেরিয়ে গেল। ভরা পেট আমার। তুতুলের সারাদিন এক প্রশ্ন, মাম্মা বাবু কখন আসবে? আমি হাসি, রায়ান উত্তর দেয়, এই তো মা, আর কিছুদিন। তুতুলের প্রত্যেকটা কথা এখন স্পষ্ট, কিন্তু আমি আমার তুতুলের মাঝে আমার ছোট্ট বাচ্চাটাকেই খুঁজে পাই। তুতুল আমার প্রথম সন্তান, আমায় প্রথম মা ডাকার অনুভূতি দিয়েছে সে। এই সংসারে না পাওয়ার ভাণ্ডারি থেকে পূর্ণতা বেশি। আমি বা রায়ান কেউই বাচ্চা নিয়ে কোনো রকম পরিকল্পনা করিনি। তুতুল থাকতে দ্বিতীয় সন্তান নিব এরকমের কোনো চিন্তা মনে এসে উকি দেয়নি কখনো। তবে আমি যেদিন জানতে পারি যে আমি কনসিভ করি, আমি একটু ভয়ে ছিলাম রায়ান ঠিক কেমন রিয়াকশন দিবে তা নিয়ে। রায়ান সম্পূর্ণটাই বেশ নর্মালভাবে নিয়েছে, খুশি হয়েছে, একটা আবদার রেখেছে, তার এবারে রাজপুত্র চাই। আমি জানি না আল্লাহ ভাগ্যে কি রেখেছে, তবে আমি চাই, খুব করে চাই রায়ানের চাওয়াটা পূর্ণ করতে। আগামীকাল সায়ান ভাইয়ের বেল। ভালো ব্যবহার আর শান্তশিষ্টভাবে থাকার কারণে 2 বছর মৌকুফ করা হয়। রায়ানও এ নিয়ে কম দৌড়াদৌড়ি করেনি। কাল সায়ান ভাইকে বাসায় নিয়ে আসা হবে। রায়ান যখন সায়ান ভাইকে তুতুলের কথা জানায়, সায়ান ভাই কোনো রকমের কোনো প্রতিক্রিয়া করেননি। রায়ান এ নিয়ে চিন্তায় আছে। সায়ান ভাই তুতুলকে গ্রহণ না করা নিয়ে নয়, যদি কোনো কারণে তুতুলকে এ বাড়ি থেকে সরিয়ে দিতে চায় এ নিয়ে। আম্মার শরীর ইদানিং বেশিরভাগই খারাপ যায়। সায়ান ভাই আসছে শুনে সে কি খুশি। টুনির মাকে নিয়ে ধরে ধরে ড্রয়িং রুমে এসে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আখি যোগল ছেলেকে দেখার তৃষ্ণায় আছে। সায়ান ভাই আসলো। মা এলো পাথারি সারা মুখে চুমু খেয়ে চোখের পানি ছাড়ল। আমি দেখলাম মা ছেলের ভালোবাসা। সায়ান ভাই চোখ তুলে তাকালো তুতুলের দিকে। তুতুল আমাকে জিজ্ঞাসা করল, কে উনি মা? আমি কিছু বললাম না। রায়ান এগিয়ে এসে বলল, একটা আঙ্কেল। আমাদের অবাক করে দিয়ে সায়ান ভাই বলে উঠল, আঙ্কেল নয়, বাবা। কথাটা শুনে আমার বুক ধক করে উঠল। বাবা? রায়ানের দিকে তাকালাম। তার মধ্যে কি চলছে এই মুহূর্তে বুঝার চেষ্টা করলাম। সায়ান ভাই আবারও বলে উঠলেন, বড় বাবা। তুতুল কিছুক্ষণ ভেবে বলে উঠল, বড় পাপা। রায়ান হেসে বলল, হ্যাঁ বড় পাপা। সায়ান ভাইও হাসল, এগিয়ে আসলো তুতুলের কাছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো থাকো মা। কথাটায় হয়তো গভীর মায়া মেশানো ছিল। সায়ান ভাই আর বেশিক্ষণ অপেক্ষা করেননি, চলে গেলেন। চেয়ে দেখলাম, লম্বা দাড়ি, বড় চুলেও যেন মানুষটাকে খারাপ লাগলো না, কিংবা এক মুহূর্তের জন্য মনে হলো না যে মানুষটা খারাপ। সায়ান ভাই আসার পর থেকে বাড়িটা কেমন যেন আনন্দে ভরপুর হয়ে গেল। আম্মা সারাক্ষণ ঘরটা মাতিয়ে রাখেন। সারা দিন সায়ান রায়ান করে ওনার সময় পার হতো। ছেলেরাও মায়ের এক কথাতেই সামনে এসে হাজির। দেখতে দেখতে আমার ডেলিভারির ডেট এগিয়ে আসতে লাগলো। 8 মাসের সময়ই ডাক্তার সিজারিং করার পরামর্শ দেন, বাচ্চার পজিশন দেখে। রায়ান ভয় পেলেও আমাকে একটুও বুঝতে দেন না, আমাকে উল্টো সাহস দেয়। আমি মানুষটার দিকে তাকাই, আমার সংসারের দিকে তাকাই। এই মুহূর্তে যেন পৃথিবী থমকে গেছে মনে হচ্ছে। আমি এই সুন্দর পৃথিবী, আমার সংসার, আমার পরিবার, আমার তুতুলকে ছেড়ে যেতে চাই না, কিছুতেই এত তাড়াতাড়ি যেতে চাই না। পেটে হাত রাখলে মনে হয় আমি কিছু অনুভব করতে পারছি। আমার বাচ্চার
আপনার অস্তিত্ব আমি টের পাই, চোখ থেকে 2 ফোঁটা পানি নির্গত হয়। যদি কোনো কারণে অপারেশন থিয়েটার থেকে আমার জ্ঞান না ফিরে, তখন কি হবে? আমার বাচ্চা, আমার তুতুলের কি হবে? আচ্ছা, রায়ান কি আরেকটা বিয়ে করবে? তুতুল হুট করে এসে আমায় জড়িয়ে ধরল। পেটে একটু চাপ অনুভব করতেই মৃদু আওয়াজ বেরিয়ে এলো মুখ থেকে। তুতুল সাথে সাথে সরে গেল, ভয় পেয়ে গেল, পাপা দাদু বলে চিৎকার করতে থাকল। হুট করে কি হয়ে গেল বুঝলাম না, আমার দুনিয়া যেন অন্ধকারে পরিণত হয়ে গেল। ঝাপসা চোখে দেখলাম সায়ান ভাইকে, তারপর সব কিছু অন্ধকার। পিচপিট করে তাকালাম যখন, তখন চোখ দেয়ালে ঠেকল, সাদা ওয়াল। পাশ ফিরে তাকালেই রায়ানকে দেখলাম, চেহারায় টেনশন, আমার হাতে ক্যানোলা লাগানো। মুহূর্তেই আমার বাচ্চার কথা মনে হতে পেটে হাত দিলাম। রায়ানের দিকে তাকালে সে বলে, কিচ্ছু হয়নি বাবু, ঠিক আছে। তুতুল ভয়ে সিটিয়ে আছে। আমি হাতের ইশারায় ডাকলাম, আসলো না, বিড়বিড়িয়ে যেন কি বলল। রায়ান টেনে আনল, ডান হাত দিয়ে গাল ছুলাম। মেয়েটা আমার ঝড় ঝরিয়ে কেঁদে দিল। আলতো করে টেনে বুকে জড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে সোনা, মাম্মা ঠিক আছে তো? না মাম্মা, আমি ছুলেই তুমি দুঃখ পেয়ে যাবে। কান্নার জন্য কথাগুলো যেন অস্পষ্ট শোনালো। আমি মাথায় হাত বুলিয়ে শান্ত করলাম। এর ভিতরেই নার্স এসে বলল, অপারেশন থিয়েটার রেডি, রোগীকে নিয়ে যেতে হবে। আমার বুকটা ধক করে উঠল। সায়ান ভাই তুতুলকে নিয়ে বেরিয়ে গেলেন কেবিন থেকে। রায়ান এসে আমার মাথায় আলতো চুমু খেয়ে বলল, আছি তো আমি, কিচ্ছু হবে না, টেনশন নিও না, আল্লাহ ভরসা। কি জানি আমার কি হলো, হু হু করে কেঁদে দিলাম। রায়ানের হাত ধরে বললাম, আচ্ছা আমি যদি মরে যাই? রায়ান বাধা দিল, বলল, সুহ, এমন কথা বলে না, থাকতে হবে তোমায়, আজীবন থাকতে হবে আমার পাশে। ভালোবাসি রদু, অনেকখানি, যতখানি বাসলে কাউকে গভীর থেলে উপলব্ধি করা যায়। ট্রেজারে করে আমাকে নিয়ে যাওয়া হলো। মুহূর্তে কি হয়ে গেল, পৃথিবী আলো করে আমার কোলজোড়ে আমার রাজপুত্র এলো। রায়ানের খুশি দেখে আমার প্রাণ ভরে গেল তার খুশি দেখে। তুতুল বারবার কোলে নেয়ার বায়না করল। আমার ছেলেটার বয়স 1.5 মাস, হেসে খেলেই দিন পেরিয়ে যাচ্ছে। সায়ান ভাই এসে রায়ানকে বলল, তিনি তুতুলকে নিয়ে দেশের বাইরে পাড়ি জমাতে চান। এই কথাটা শোনার জন্য আমরা কেউই মোটেও প্রস্তুত ছিলাম না। রাতে আর এ নিয়ে টেনশনে দুজনের কারো ঘুম হলো না। তবে কঠিন এক সিদ্ধান্ত নিলাম, তুতুলকে সব জানতে হবে। যদিও তার বয়সটা খুব কম, তবুও তার ছোট্ট মস্তিষ্কে এটা ঢোকাতেই হবে সায়ান ভাই তার বাবা। রায়ান রদুশির একটা ছবি প্রিন্ট করে এনে তুতুলের হাতে দিল। তুতুল ছবিটা নেড়েচেড়ে দেখে জিজ্ঞাসা করল, কে পাপা? রায়ান মুচকি হেসে বলল, তোমার মা। তুতুলের চেহারা মলিন হয়ে গেল। আমার কোল ঘেঁষে বসে বলল, উহু, আমার একটাই মাম্মা। আলতু হেসে আমার মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বললাম, দেখো মাম্মা, তুমি না ব্রেভ গার্ল, আর ব্রেভ গার্লদের কখনো দুঃখ পেতে নেই। তারা তো স্ট্রং, আর স্ট্রংরা সবসময় হাসি খুশি থাকে। এই যে ছবিটা দেখছো না, এটা তোমার একটা মাম্মা, আর আমি আরেকটা। তোমার মা পৃথিবী থেকে অনেকখানি দুঃখ নিয়ে চলে গেছেন সোনা, অনেকখানি, কিন্তু একজন রয়ে গেছেন যার দুঃখগুলি তুমি চাইলেই দূর করতে পারো। কে মাম্মা? তুতুলের কথা শুনে আমি রায়ান একে অপরের দিকে তাকিয়ে বললাম, তোমার পাপা, বড় পাপা। তুতুলকে বোঝালাম তার বাবা সায়ান ভাই। সে ধানাই পানাই করলেও সায়ান ভাই সামনে আসতেই তাকে জড়িয়ে ধরে কাঁদল সায়ান ভাইও। কাঁদলাম আমিও। মুহূর্তটা ভীষণ বেদনাদায়ক। এক বাবা থেকে সন্তান কেড়ে নিয়ে আরেক বাবাকে দিয়ে দিয়েছি বলে কি আকাশে বাতাসে দুঃখের ফোয়ারা বইছে। রায়ানের দিকে তাকালাম, কি সুন্দর দৃশ্য, চোখে জল অথচ ঠোঁটের কোণে চমৎকার এক হাসি। দুচোখ বুজে অশ্রুগুলোকে ফেলে দিলাম। আর কাঁদব না, সুখের প্রহর গুনব কেবল, তুমি আমি মিলে। রায়ান ভাই আর তুতুলের মিষ্টি সম্পর্কটা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই মানুষটা জীবনে কিছুই পায়নি, নিজের সন্তানকে চেয়ে কি খুব স্বার্থপরের মতো কাজ করেছেন? রায়ানের দিকে তাকালে হাজারো কষ্টেরা জমলেও মনে হয় এই মানুষটুকুর এইটুক সুখ প্রাপ্ত সে ডিজার্ভ করে। শতেক ঝামেলার পর ফাইনালি আজ সায়ান ভাই তুতুলের ফ্লাইট। উহু, শুধু তাদের দুজনের না, সাথে আম্মাও যাচ্ছেন। কেবল মাস 6 জন্য পিছিয়ে গিয়েছি, আমি, রায়ান আর আমার ছেলেটা। এই 6 মাসই যেন আমার কাছে অনেক অনেক দিন মনে হচ্ছে। বাচ্চা মেয়ে আর রায়ানকে বুঝ দিলেও মনে হচ্ছিল আমার সন্তানকে কেউ আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। তুতুলকে কাছে এনে সারা মুখে চুমু এঁকে দিলাম। আমাকে জড়িয়ে ধরে দেশ ছাড়ার আগে শেষ বাক্য বলল, মাম্মা, পুচুন আর পাপার খেয়াল রেখো, হ্যাঁ?
বাচ্চা মেয়েটা আমাকে কত বড় এক দায়িত্বের পাহাড় দিয়ে গেল। রায়ান কাঁদছে, খুব কাঁদছে। আরে বাচ্চা নাকি, এভাবে কেউ কাঁদে? সিঁড়ির কাছে গিয়ে দুজন বসলাম। রায়ান আমার কাঁধে মাথা রেখে শুধালো, থেকো মোর কাছে প্রিয়, সারাটি জীবন ধরে। বিষণ্ণতার এই শহরে ইট পাথরে ধুলো জমে। তবুও তুমি শেষ রাত্রি ভোরে বলিও একটি বুলি, যেই বুলিতে প্রাণ মোর শান্তিতে দুচোখ বুজে। আমি হাসলাম, বললাম, আছি তো আছি, থাকব তোমারই পাশে আজীবন ভর। কাছে থেকো, ভালোবেসো ঠিক এমনি করে। এয়ারপোর্টের টিভির নিউজ চ্যানেলে রেড অ্যালার্ট দিয়ে হেডলাইন আসছে। শেষ পর্যন্ত ধরা পড়ল অস্ত্র মামলায় পাচারকারী দল, সাথে তাদের লিডার। হাতে নাতে ধরা ফয়সাল, 7 দিনের রিমান্ড মঞ্জুর। এবার কি হবে? এত এত অন্যায়ের বিচার কি হবে এই দেশে? নাকি আবারও পরিস্থিতি আর সমাজের জাতাকলে রদুসি আর সায়ানের মতো আরও কারোর জীবনে ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে যাবে? রায়ানের দিকে তাকালাম। সে বিদঘুটে একটা হাসি দিল। কি আশ্চর্য, এসবের পেছনে কি সে আছে? থাকলে মন্দ নয়, বরং আমি আমার প্রিয়তমকে নিয়ে গর্ব করব। বাসর রাতে বসে ভাবা, বদরাগী বিরস সেই মানুষটাকে নিয়ে গর্ব করে বলবো, তুমি সৈনিক, তুমি প্রেমিক, তুমি দায়িত্ববান স্বামী। তুমি ভাই, তুমি বাবা, তুমি মায়ের ছেলে।